ছেলে, তুই আমাকে বিয়ে কেন করলি রে? আমি যে তোকে পালিয়ে যেতে বললাম, তারপর কেন আমাকে জিদ করে বিয়ে করলি? আমি তো পালাতে নিয়েছিলাম, বড় আব্বু তো ধমক দিয়ে পাঠিয়ে দিল। বড় আব্বু বলছে আপনাকে বিয়ে না করলে আমাকে অনেক মারবে আর আমার বোনকে খেতে দিবে না। মানে কি? ও মা, আমি তো সত্যি কথা বলে দিলাম, এখন আমার কি হবে? প্লিজ প্লিজ, আপনি আমার বড় আব্বুকে বলেন না, যদি বলেন আমাকে অনেক মারবে। বলে দিব, তোকে মার খাওয়ানো উচিত। ঈশান ভয়ে কান্না করতে লাগলো। ইভার আগে ধমক দিয়ে বলল, এই কান্না করবি না তো, মেজাজটা একদম বিগড়ে দিয়েছিস। আর বিগড়ে দিস না, খুন করে ফেলবো কিন্তু। ইভার কথা শুনে ঈশান সাথে সাথে মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। ইভা বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে ঈশান ওইখানে দাঁড়িয়ে আছে। ইভা রেগে বলে, ওই গাধা, ওখানে দাঁড়িয়ে আসিস কেন? যা, ফ্রেশ হয়ে শুয়ে পড়। আর হ্যাঁ, আমার কাছে যদি আসোস, আমি তোকে খুন করব। এখানে চাকু রেখে দিলাম। ঈশান মাথা নেড়ে ব্যাগ থেকে টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে এবার কাছে দাঁড়িয়ে গেলে এবার ভয়ে চাকু নিয়ে সোজা ঈশানের হাতে চাকু দিয়ে পোজ দিয়ে ফেলে। ঈশান জোরে চিৎকার করে উঠল। ঈশান জোরে জোরে কান্না করতে লাগলো। ইভা ভয় পেয়ে গেল ঈশানের হাতে রক্ত দেখে। লাফ দিয়ে খাট থেকে নেমে বলল, তোকে না বললাম আমার কাছে আসবি না? আমি কোথায় ঘুমাবো সেইটাই শুনতে এসেছিলাম। আহ, আমার হাত দিয়ে রক্ত ঝরছে, আমি মনে হয় মরে যাব, অনেক জ্বালা করছে। ঈশানের হাত ধরলে ঈশান ভয়ে ইভাকে সরিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইভা মাথায় হাত দিয়ে ঈশানের পিছনে পিছনে দৌড়ে যেতে লাগলো। নিচে গেলে দুজনকে এভাবে দৌড়ে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। ঈশান দৌড়ে গিয়ে ওর বড় আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বড় আম্মু, বউ আমাকে মেরে ফেলবে, আমি বউয়ের কাছে যাব না। এভা এসব কি? ঈশানের হাতে রোগটা মানে? আসলে আম্মু। ইভার আব্বু ইভার গালে ঠাস করে থাপড় বসিয়ে দিল। ইভার আগে ওইখান থেকে চলে গেল। সবাই ঈশানের হাত ধরে ফার্স্ট এড বক্স নিয়ে এসে হাতে ব্যান্ডেজ করতে লাগলো। ঈশান কান্না করতে করতে বলল, বড় আম্মু বাসায় চলো না, আমি এখানে থাকবো না, উনি আমাকে মেরে ফেলবে, উনি অনেক পচা। বাবা, তোকে এখানে থাকতে হবে রে, আমার কিছু করার নাই রে। আমি মরতে চাই না। ঈশান, কান্না করো না। দেখো, ও তোমাকে মেরে ফেলবে না, হয়তো ভুলবশত করে ফেলেছে। ইভা অতটাও খারাপ না। তুমি বলো তো কিভাবে কাটলো? আমি ফ্রেশ হয়ে ওনার কাছে গেছি, উনি সাথে সাথে চোখ খুলে চাকু নিয়ে আমার হাতে মেরে দেয়। তোমার মেয়েকে একদম বিগড়ে ফেলেছো। এতদিন ডাক দেখাতো, এখন মানুষকে আঘাত করো শুরু করেছে। ইভার আম্মু এবার আব্বুর সাথে ঝগড়া করতে লাগলো। ঈশান ভয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। ঈশানের বড় আম্মু ওর বড় আব্বুর দিকে রাগীভাবে তাকিয়ে থাকলো। ওর বড় আব্বু চোখ সরিয়ে নিল। ঈশান ওর বড় আম্মুকে বলল, বড় আম্মু চলো না এখান থেকে। ঈশানের বড় আব্বু রাগের লোক নিয়ে বলে, কোথাও যেতে পারবি না, তোর বিয়ে হয়েছে, এখানে থাকবি। আর বেশি নেকামো করলে তোর খবর আছে। আর এখন থেকে যদি একবার পালিয়ে যাস, আমি কি করতে পারি তুই তো ভালো করে জানোস। মুচকি হাসলে ঈশান ভয় পেয়ে গেল। ইশারা করলে ঈশান ইভার রুমের দিকে চলে যেতে নিল। ইভা রুমে আস্তে আস্তে ঢুকলে ইভা দেখে রেগে বসে আছে। ঈশানকে দেখে বলল, তুই এখানে কেন রে? এত নাটক করলি? আবার আমার রুমে কি করস? বড় আব্বু থাকতে বলছে। তোর বড় আবু থাকতে বললে তোকে থাকা লাগবে। সেই বিষ খাইতে বললে বিষ খাবি নাকি? ঈশান কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ইভা ধমক দিয়ে বলল, দরজা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়, আমার অনেক ঘুম পাচ্ছে। হ্যাঁ। আর আমার কাছে আসলে কি হতে পারে বুঝতে পারছিস তো? জি। ঈশান দরজা লাগিয়ে দিয়ে সোফায় শুয়ে পড়ে যেতে নিলে ঈশান ফ্লোরে সোফার উপরে বালিশটার মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে এবার রেডি হচ্ছে। ঈশান উঠে চোখ ডলতে ডলতে বলল, আপনি কোথায় যান? ভার্সিটিতে। ও আচ্ছা। ঈশান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে গেলে এবার আম্মু বলে, ঈশান, কোথায় যাচ্ছ? আন্টি আমি কলেজে যাব। ও, ইভা তুই ঈশানকে নিয়ে যা, তোদের কলেজেই তো ভর্তি করা হয়েছে। মানে কি? মানে কিছু না, তুই নিয়ে যাবি, এটাই শেষ কথা। পারবো না, ওই একা যা। আমি কলেজে চিনি, একা যেতে পারবো। আচ্ছা,
দুইজন খাবার খেয়ে নাও। ঈশান ইভা খাবার খেতে বসলো। দুজনের খাওয়া শেষ হইলে এবার আম্মু দুজনকে হাত খরচ দিল। ঈশান নিতে না চাইলে জোর করে দিল। দুইজন বাসা থেকে বের হয়ে গেল। ইভা বাইক নিয়ে চলে গেল। ঈশান রিক্সার অপেক্ষা করতে লাগলো। রিক্সা পেলে উঠে পড়লো। কলেজের গেটের সামনে নেমে পড়লো। কলেজের ভিতরে গেলে দেখতে পেল ইভা ক্যাম্পাসের মাঝখানে বসে আছে বন্ধুদের সাথে। ঈশান সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ঈশান বুঝতে পারছে না কোনটা কার ক্লাস। ইভা অনেকক্ষণ ধরে ঈশানকে খেয়াল করতে লাগলো। ঈশানের ক্লাস রেখে অন্যদিকে যেতে দেখে ইভা একটা ছেলেকে ডাক দিল। ছেলেটা আসলে ইভা বলল, এই শোনো, ওই যে ব্ল্যাক কালার শার্ট পরা ছেলেটাকে দেখছো, ওকে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসটা দেখিয়ে দাও। ছেলেটা চলে গেলে রাইসা বলে ওঠে, ছেলেটা কে রে? আমার বন্ধুর ভাগনা, আমাদের বাড়িতে থাকবে মনে হয়। কিউট বাচ্চা একটা। ওইদিকে না তাকিয়ে এইদিকে ফোকাস দে। এইদিকে ছেলেটা ঈশানকে ক্লাস দেখিয়ে দিয়ে চলে গেল। ঈশান ক্লাসে গিয়ে লাস্ট বেঞ্চিতে গিয়ে বসলো। ব্যাগ রেখে ঈশান ক্লাস থেকে বের হইল। হঠাৎ করে কয়েকটা ছেলে ঈশানকে ডাক দিল। ঈশান এদিকে যেতেই পিছন থেকে দুজন এসে ঈশানের কাঁধে হাত দিয়ে হাঁটতে লাগলো। ঈশান তাকিয়ে হেসে দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তোরা আজ আসবি না। আরে আসবো না মানে? গার্লফ্রেন্ড বানাতে হবে, সিঙ্গেল থাকা যাবে না। আবার শুরু হয়ে গেছে। আঙ্কেলকে আমি বলে দিব। দেখ, মজা করছি। ঈশান, তুই কি হোস্টেলে উঠেছিস? না, মামার বন্ধুর বাড়িতে থাকবো, ওইখান থেকে কলেজে আসবো। ও আচ্ছা। হুম। তিনজন এগিয়ে গেলে রনি বলে ওঠে, এই তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে নাকি? জি ভাইয়া। ও আচ্ছা, খুব ভালো। এই শোনো, আমাদের জন্য বাইরে থেকে স্পিডার চিপস নিয়ে আসো। আমরা কেন নিয়ে আসবো? আপনাদের জিনিস আপনারা নিয়ে আসেন। এই তো, সাহস তো কম না, আমাদের মুখের উপর কথা বলাস। আমাদের কথা মতো না চললে এই কলেজে একদিন ও টিকতে পারবি না। তাড়াতাড়ি যা, না হলে। আনবো না, দেখি কি করতে পারেন। রাকিব, ঝামেলা করিস না, ভাইয়া টাকা দেন, আমি নিয়ে এসে দিচ্ছি। তোর টাকা দিয়ে নিয়ে আয়, এখন না হলে দুজনকে পিটিয়ে সোজা করে ফেলবো। ভাইয়া আমরা কেন টাকা দিব? ঈশান রাকিবকে রনির বন্ধুরা মারতে যাবে, সাথে সাথে পিছন থেকে ইভা বলে ওঠে, এখানে হচ্ছেটা কি? দেখেন না উনি আমাদের মারতে আসছে। হিবা আপু, তুমি এখানে থেকে যাও। এই ছেলেগুলো অনেক বেয়াদব, আমাদের সাথে বেয়াদবি করছে। ওদের সাহস দেখে আমি বাঁচি না। কিসের বেয়াদবি করছে? এই যা এখান থেকে তোরা। আপু, আমরা সত্যি বলছি, ওদের জিজ্ঞেস করো। না, আমরা বেয়াদবি করি নাই, উনি আমাদের বলছে যে দোকান থেকে স্পিড আনতে। রাকিব আনবে না বলছে, পরে আমি তারপর আনতে চাইলাম, বাট উনি বলে আমাদের টাকা দিয়ে নিয়ে এসে দিতে। ইভা রেগে ঈশানের গালে থাপ্পড় মেরে দিলে সবাই হা হয়ে গেল। সবাই ভয়ে ঢুক গিলতে লাগলো। ঈশান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকিয়ে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। রনিরা মিটে মিটে হাসতে লাগলো। ইভা রেগে গিয়ে বলে, এই তুই এত ভীতু কেন রে? তোর বন্ধু তো সাহসী, তুই কোন হিসাবে ওর চাকরিগিরি করতে চাস? তুই কোন হিসাবে ওর চাকরগিরি করতে চাস? তুই এখানে পড়াশোনা করতে এসেছিস, কারো চাকরগিরি করতে না। এখনই ওদের গালে থাপ্পড় যদি না দেস, তোর কপালে দুঃখ আছে। থাপ্পড় মার বলছি। ইভার কথা শুনে রনিরা ঢোক গিলতে লাগলো। রাকিব তুলি খুশি হয়ে রনিকে দুজন দুই দিক থেকে থাপ্পড় মারলো। ঈশানের দিকে ইভা তাকিয়ে বলে, কিরে, তুই গালে হাত দিয়ে আসিস কেন? থাপ্পড় মার বলছি। ওনারা আমার বড়, আমি ওনাদের গায়ে হাত দিতে পারবো না। কুত্তা, ওই তোকে বিনা কারণে মারতে নিয়েছিল, আর তার গায়ে হাত দিতে পারবি না? থাপ্পড় মারবি নাকি আরেকটা থাপ্পড় আমি তোকে দেব? দেন, তাও আমি ওনাকে মারতে পারবো না। হিবা আপু, তুমি কাজটা ভালো করলে না। আমার সাথে লাগতে আসো না, বলে দিলাম। বিষয়টা কিন্তু ভালো হবে না। ইভা রেগে রনির চুল ধরে বাইকের ট্যাঙ্কির উপরে দিল বাড়ি লাগিয়ে, আর বলে, আমাকে হুমকি দেস? কি করবি তুই? তোর সাহস দেখে বাঁচি না। আমাকে হুমকি দেস? ইভার মার দেখে সবাই ভয়ে দৌড়ে পালালো। রাকিব তুলিত খুশিতে শীষ বাজিয়ে বলল, আপু, আমি তো আপনার অনেক বড় ফ্যান হয়ে গেলাম। আমার ফ্যান হতে হবে না, তোমাদের ওই বলদটাকে ঠিক করো। ইভা কথাগুলো বলে চলে গেল। ঈশানের অনেক ভালো লাগলো। ঈশান খুশি হইলে প্রকাশ করলো না। ঈশান রাকিব তুলির সাথে যেতে লাগলো। ক্লাস সময় হলে তিনজন ক্লাসে চলে গেল। মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হইলে তিনজন লাইব্রেরি খুঁজতে লাগলো। লাইব্রেরিতে গিয়ে তিনজন নিজেদের পছন্দ মতো বই খুঁজতে লাগলো। ঈশানের হাতে রাকিব একটা বই দিলে সাথে সাথে ইভা সামনে আসলে ঈশানের হাত থেকে বই ফেলে বলল, না না, আমি এইসব পড়ি না, রাকিব দিয়েছে আমার হাতে। ক্লাস বাদে এখানে কি করস? ক্লাস নাই, আর লাইব্রেরি বইগুলো পড়তে ভালো লাগে। যা চুপচাপ পড়, বেশি কথা বললে বের করে দিব।
এই লাইব্রেরির দায়িত্ব আমার, বুঝলি? আচ্ছা। ঈশান বই খুঁজতে লাগলো। বই পেয়ে গেলে তিনজন একসাথে বসে পড়তে লাগলো। হঠাৎ করে রাইসা এসে বলল, হাই, হ্যালো। তোমাদের সাথে কি বসতে পারি? জি অবশ্যই আপু, বসুন। রাইসা ঈশানের সামনে বসলো। ঈশান ওইদিকে মনোযোগ না দিয়ে বই পড়তে লাগলো। ঈশান রাকিবকে বলল। এই রাকিব গার্লফ্রেন্ড বানানোর একটা বই পাইছি। ঈশান কথাটা বলে সামনের দিকে তাকাতেই সাথে সাথে ভেবাচেকা খেয়ে গেল। রাইসা ব্রুকুচকে বলল, গার্লফ্রেন্ড বানানোর বই পাওয়া যায় এখানে? মানে আপনি যা ভাবছেন তেমন কিছু না। তুমি নিজেই তো বললে তোমাকে তো কত কিউট বাচ্চা লাগছিল, নম্র ভদ্র। ভাবলাম এখন দেখি তুমি অন্য ছেলেদের মতো গার্লফ্রেন্ড খুঁজছো। সি ঈশান, তুই এখানে পড়তে এসেছিস আর পড়া বাদ দিয়ে গার্লফ্রেন্ড খোঁজার জন্য বই পড়ছিস? রাকিব কথাগুলো বলে মিটে মিটে হাসতে লাগলো। ঈশান তো পুরো ব্যাককল হয়ে গেল। ঈশান বলে, মিথ্যা কেন ফাঁসিয়ে দিচ্ছিস? এই বইয়ের ভিতরে নায়ক নায়িকাকে পটানোর জন্য সুন্দর সুন্দর প্ল্যান করছে। তোকে ভালোভাবে সাহায্য করতে চাইলাম, ভালো লাগলো না তাই যা, এই বই তোকে আমি দিবই না। ওই রাইসা, এখানে এত চিল্লাপাল্লা কেন? এই পিচ্চি গার্লফ্রেন্ড বানানোর জন্য বই পড়ছে? কি? ঈশান ভয় পেয়ে ঢোক গিলতে গিলতে বলে, না না, আমি এটার জন্য বই পড়ছি না। আমার থ্রিলার গল্প ভালো লাগে, বাট এখানে যে একটু রোমান্স আছে এইটা জানতাম না। বই রাখ, বের হ তুই এখান থেকে। গার্লফ্রেন্ড বানাচ্ছি তোকে। বিড়াল, তোকে আমি পরে দেখে নিব। এই বাই, সরি মজা করছি। ওই ঈশান শোন না। ওই বাই। ঈশান রাকিবের কোনো কথা না বলে চলে যেতে লাগলো। রাকিব ঈশানের পিছন পিছন যেতে লাগলো। তুলি এখানে বসে থেকে বই পড়তে লাগলো। মনটা ভাঙে গেল। পিচ্চিটারে ভালো লাগলো, এইটাও একটা লুচ্চা এই বয়সে গার্লফ্রেন্ড খোঁজা শুরু করছে। আরে আপু, ওকে ভুল বুঝছেন। ঈশান অনেক ভালো ছেলে, নম্র ভদ্র শান্ত একটা ছেলে। রাকিব সারাদিন আমাদের মাথা নষ্ট করে দেয়, গার্লফ্রেন্ড লাগবে ওর, মেয়ে কিভাবে পটাবে সেই জন্য হাজারো বই পড়ে। আর ঈশান একটু দেখছে তাই ওকে জানানোর জন্য বলছে, আর রাকিব ওকে ফাঁসিয়ে দিয়েছে। যাক, মনটা ভাঙে নাই। তুই লুচ্চামি কম কর, বই পড়লে পড়, না হইলে ক্লাসে যা। এত চেতা যাস কেন? তাহলে চুপ থাক, বাকি সবার সমস্যা হচ্ছে। রাইসা মুখ ভেঙচি দিয়ে পড়তে লাগলো। এদিকে ঈশানের থেকে বইটা চাইতে লাগলো। ঈশান ক্লাসে চলে গেল। ম্যাম আসলে আর কিছু বলতে পারলো না। ঈশান সব ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেল। রাকিব ঈশানের কাছ থেকে বই নেওয়ার জন্য পিছনে পড়ে থাকলো। ঈশান সামোসা অর্ডার দিয়ে বসে পড়লো। তুলি বলে ওঠে, ঈশান, তোর গার্লফ্রেন্ড পাওয়া গেছে। মানে? বাম সাইডে দেখ, সিনিয়র ওই আপুটা। ঈশান বামে তাকাতেই দেখে ইভা, রাইসা আর কয়েকটা ছেলে। ঈশান বলে, ড্যাড কি যাতা বলস? সত্যি বলছি, রাইসা আপু তোকে অনেক পছন্দ করে। মনে হয় তোর প্রেমে পড়ছে। ফালতু কথা বলিস না। তুলি আর কিছু বলল না। সামোসা আসলে ঈশান নিজের মতো করে খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিল দিয়ে তিনজন বের হয়ে গেল। মাঠের এক পাশে গিয়ে তিনজন বসে থেকে আড্ডা দিতে লাগলো। রাইসা আর কয়েকজন এসে বলল, এই তোমরা আমাদের জায়গায় কেন বসছো? এখানে কি নাম লেখা আছে নাকি যে কোনটা কার জায়গা? না মানে সেই রকম কিছু না, এখানে আমরা বসি আর কেউ বসে না। সবাই জানে এখানে আমাদের টিমের সদস্যরা শুধু বসে। ও আচ্ছা, সরি আপু, আমরা জানতাম না। রাকিব চল গাছের ওই দিকে বসি, এখন ঝগড়া শুরু করিস না, উঠে। ওরা ডান সাইডে কিছুটা দূরে বসলো। ইভা কিছুক্ষণ পর এসে সবার সাথে বসলো। ইভা ঈশানকে দেখে বলল, ওই তোদের ক্লাস শুরু হয়েছে, যা এখান থেকে। ক্লাস করব না, সব ক্লাসে শুধু পরিচয় পর্ব হয়। পরিচয় হয়ে নে যা। প্রথম দিন এসে এই অবস্থা, আর তো বাকি দিন পড়ে আছে, যা এখান থেকে। ঈশান কিছু না বলে রাকিব তুলিকে নিয়ে ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হলে তিনজন বের হয়ে যায়। ঈশানকে রাকিব বলল, দোস্ত, সামনে একটা পার্ক আছে, চল আমরাও এখানে যাই। তুই কিভাবে জানলি? আমি এসেছিলাম তাই জানি, চল। তিনজন পার্কে চলে গেল। গিয়ে অনেকক্ষণ থেকে সন্ধ্যার দিকে যার যার মতো চলে গেল। ঈশান বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ইভা দরজা খুলে রাগের লোক নিয়ে তাকিয়ে বলে, কি রে, তুই এতক্ষণ কই ছিলি? তোর কলেজ ছুটি হয়েছে কখন, আর আসলি কখন? আসলে আমি পার্কে ঘুরতে গেছিলাম। কি? কোন পার্কে? ওখানে তো দুইটা আছে, কোনটাতে গিয়েছিলি? নাম খেয়াল নাই।
ইভা কিছু বলতে যাবে ইভার আম্মু বলে উঠল, কি ব্যাপার ঈশান, ভিতরে না এসে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আম্মু ওকে ভুলেও বাচ্চা ভেবো না। তুমি জানো ওই লাইব্রেরিতে গিয়ে কি কি পড়ছে? আপু মিথ্যা বলবে না তো? ঈশানের মুখ থেকে আপু ডাক শুনে দুজন ভ্রুকুচকে তাকালো। ইভার আম্মু বলে, ঈশান এসব কি বলো? ইভা তোমার স্ত্রী, তুমি ওকে আপু কেন বলছো? আপনারা আঙ্কেল আন্টি হইলে উনি তো আপু হয়। ইভা কথাটা শুনে আগে কিছু বলবে তার আগেই ইভার আম্মু বলে, ইভা তোমার আগে আপু ছিল, এখন তো তোমাদের বিয়ে হয়েছে, তার মানে এখন থেকে ও তোমার স্ত্রী। আর বউকে কেউ আপু বলে ডাকে? তাহলে কি বউ বলে ডাকবো? খবরদার, একদম না। আমাকে তুই কোনো কিছুই বলবি না, আপু বলবি না, বোনও না, কিছুই না। আর হ্যাঁ, আমার সাথে যে তোর বিয়ে হয়েছে এইটা যেন কেউ না জানে, জানলে তোর খবর আছে। তাহলে ডাকবো কিভাবে দরকার হইলে? বউ বলে ডাকো, ওর কোঠাও রাখো। যাও ফ্রেশ হয়ে নাও। ঈশান আর কিছু না বলে ইভার রুমে চলে গেল। ইভা ঈশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ইভা ঈশানের পিছন পিছন গেল। রুমে গিয়ে ঈশানকে বলল, এই তুই রাইসের থেকে দূরে থাকিস, না হইলে তোর অবস্থা খারাপ করে দিব। কেন, রাইসা আপু তো অনেক ভালো। ও রাইসা অনেক ভালো তাই না? লুচ্চামি শুরু হয়ে গেছে। কি বলেন, কিসের লোচামি করলাম? আমি কি একবারও আপনাকে হিরোদের মতো কিস করছি নাকি? কি বললি? না, কিছু না। কথাটা বলে ঈশান ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় শার্ট প্যান্ট মেলে দিয়ে আসলো। এসে দেখি ইভা নুডলস খাচ্ছে। ইভা ঈশানের দিকে আরেকটা নুডলসের বাটি এগিয়ে দিয়ে বলল, এইটা তোর। ঈশান নুডলসের বাটি হাতে নিতেই ওর বোনের কথা মনে পড়ে গেল। ঈশানকে নুডলস বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইভা বলল, কিরে, খাওয়া বাদ দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? বোনটার কথা খুব মনে পড়ছে। আমার বোনটা নুডলস খেতে অনেক পছন্দ করে। ও, তা তোর বোন তো বিয়েতে আসলো না? বড় আব্বু বড় আম্মু আমাকে এখানে মিথ্যা বলে নিয়ে এসেছে, আপনার সাথে বিয়ে দিয়েছে। এটা তো বোন জানে না। ও আচ্ছা, তুই তোর বড় আম্মু বড় আব্বুকে অনেক ভয় পাস? হ্যাঁ। তোর আব্বু আম্মু কোথায়? আম্মু কোথায় জানি না, আব্বু মাতাল হয়ে সারাক্ষণ এক রুমে বন্দি হয়ে পড়ে থাকে। আমি শুনেছি তোর আম্মু নাকি অন্য ছেলের লগে ভেগে গেছে। বাজে কথা বলবেন না, আমার আম্মু কোথায় কেউ জানে না। আমার আম্মু অনেক ভালো মানুষ ছিল। আমার আম্মু আব্বু তো ভালোবেসে বিয়ে করেছিল, তাহলে অন্য কারোর সাথে চলে কেন যাবে? আমি কি জানি, একবার তোর বড় আব্বুর মুখে শুনেছিলাম। এইটা মিথ্যা কথা। হয়তো। এখন খা, পরে তোর বোনকে নিয়ে আসিস। রেস্তোরাঁ নিয়ে গিয়ে যা ইচ্ছা খায়, সব খাওয়াবনি। সত্যি বলছেন? হ্যাঁ, এখন খা। ঈশান সোফায় বসে খেতে গিয়েও খেতে পারল না। ঈশানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইভা বলে উঠে, কি হলো আবার? আমি খেতে পারছি না। আমার বোনটা খেতে পেয়েছে কিনা তাও জানি না। আপনার ফোনে একবার বড় আম্মুকে কল দিতে দিবেন? কান্না করিস না, এই নে। ইভা ঈশানকে ফোন দিলে ঈশান ওর বড় আম্মুকে কল দিল। কল রিসিভ করতেই ঈশানের বোনের চিৎকার শুনতে পেয়ে বুঝতে আর বাকি রইল না। ইভা যেন চমকে গেল। ঈশান বলে উঠে, বড় আম্মু আমার বোনকে কেন মারছে? আমি তো বড় আব্বুর কথা মতো কাজ করলাম, তারপরও কেন মারছে? ঈশান বাপ আমার, আমাকে ক্ষমা করে দে। ঈশান, তুই তোর বোনকে নিয়ে কোথাও পালিয়ে যা, এখানে থাকিস না। ওরা তোদেরকে কখনোই ভালোবাসে না। ওদের জন্য নিজেদের জীবন দিলে ওরা খুশি হবে না কখনোই। আমি এখনই আসছি। ঈশান কল কেটে দিয়ে ইভার দিকে তাকিয়ে কান্না চোখে বলল, বউ আমাকে কিছু টাকা দিবেন? আমি আমার বোনটাকে নিয়ে অনেক দূরে যাব, আমি কাউকে জ্বালাবো না। আপনাকে আর আমার উপরে রেগে থাকতে হবে না। ঈশানের মুখ থেকে বউ ডাক শুনে ইভা ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, ছি, ওরা এত খারাপ। ঈশান চল, আমি তোর সাথে যাব। ইভা বাইকের চাবি নিয়ে ঈশানের সাথে নিচে যেতে লাগলো। নিচে গেলে ইভার আম্মু ডাক দিলে কিছু না বলে দুজন দৌড়ে চলে গেল। ঈশান বাইকের চাবি নিয়ে বাইকে উঠে পড়লো। ইভা ঈশানের পিছনে উঠে পড়লো। ঈশান জোরে বাইক চালাতে লাগলো। ইভা ভয়ে ঈশানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। 1 ঘন্টা জার্নি করে ঈশান ইভা বাসার সামনে নামলো। ঈশান ভিতরে ঢুকে পড়লো, দরজা ধাক্কাতে লাগলো। বড় আম্মু দরজা খুলে দিলে ঈশান বলে, বড় আম্মু আতিয়া কোথায়? ওর রুমে আছে, কাউকে যেতে দিচ্ছে না। ঈশান দৌড়ে যেতে লাগলো। ইভা ঈশানের পিছন পিছন যেতে লাগলো। ঈশান ঘরের সামনে গেলে ওর বড় আব্বু কিছু বলবে তার আগে ইভা চলে আসলে ভালো সাজার চেষ্টা করতে লাগলো। ঈশান দরজা খুলে দেখে ওর বোন অজ্ঞান হয়ে পড়ে আছে, সারা শরীরে মারের দাগ।
ইভা চিৎকার করে বলল, ওই মেয়েটার গায়ে কে হাত দিয়েছে? এখন আমার সামনে আসবেন, না হইলে আমি এখানে ভাঙচুর করে দিব। ঈশানের বড় আব্বু বলে। মা তুমি শান্ত হও। আতিয়া আমার ছোট মেয়েকে মেরে ফেলতে নিয়েছিল। ঈশান আতিয়াকে কোলে তুলে নিয়ে বলল, ব্যাস, আর একটা মিথ্যা বলবেন না। আমার বোন পিচ্চিকে কতটা ভালোবাসে এই এলাকার সবাই তা জানে। আমার বোন কখনোই মারতে পারে না। আমি চলে যাচ্ছি। আর রফিক তালুকদার, আপনার বাবা যেন কারো না হয়, যে বাবা নিজেদের সন্তানের উপরে অত্যাচারিত হতে দেখে কিছু বলে না। আর বড় আব্বু, আমার বোনের যদি কিছু হয় তাহলে আপনার অহংকার আমি ভেঙে গুড়িয়ে দিব। ঈশানের চোখে মুখে রাগের ছাপ। ঈশানের কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। ঈশানের বোনকে নিয়ে চলে যাওয়ার সময় সদর দরজায় সজোরে লাথি মেরে চলে গেল। ইভা ঈশানের পিছন পিছন যেতে লাগলো। ইভা ঈশানকে বলে ওঠে, ঈশান, তুমি বাইক চালাও, আমি আতিয়াকে ধরছি। ঈশান আতিয়াকে বসিয়ে দিয়ে বাইকে উঠে পড়ল। আতিয়াকে ধরে ইভা উঠে পড়ল। বাইক নিয়ে সোজা হসপিটালে চলে গেল। আতিয়াকে হসপিটালে ভর্তি করে দিল। আতিয়ার জ্ঞান ফিরলে আতিয়া ঈশানকে হাত ধরে। ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? ভাইয়া, আমি তোমাকে অনেক মিস করছি। ভাইয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভাইয়া, আমি ওই বাড়িতে আর থাকবো না। আমাকে নিয়ে অন্য কোথাও চলো না। ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি না খেয়ে থাকবো, তোমাকে একদম বিরক্ত করব না। প্লিজ ভাইয়া, আমাকে তোমার সাথে অন্য কোথাও নিয়ে চলো। আতিয়ার কান্না দেখে এবার চোখে পানি চলে আসলো। ইভা ঈশানকে বলল, ঈশান, মেডিসিনগুলো লিখে নিয়ে এসেছি। আর তোমরা কান্না করো না, আজ থেকে তোমরা আমাদের বাড়িতে থাকবে। আমারও কোনো বোন নাই, আজ থেকে তুমি আমার ছোট বোন। ইভা আতিয়ার কাছে গেলে আতিয়া ঈশানের দিকে তাকায়। ঈশান বলে ওঠে, উনি আমার স্ত্রী, গতকাল ওনার সাথে আমার বিয়ে হয়েছে। আতিয়া খুশি হয়ে ইভাকে জড়িয়ে ধরে বলে, আপনি আমার ভাবি, আপনি কত সুন্দর, স্মার্ট। তুমি তো আমার থেকেও অনেক সুন্দর। আচ্ছা চলো, আমাদের বাসায় যাবে। না, বিয়ে হইলে তো বউরা শ্বশুর বাড়ি থাকে, জামাই ননদ কি আর ভাবিদের বাসায় থাকে নাকি? দূর ভাবি, বাদ। তুমি আমাকে আপু বলবে। আপুর বাসায় যেতে তো কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু আপনার আব্বু আম্মু কি আমাদের মেনে নেবে? আরে সমস্যা নেই, আমি আছি না, চলো। ঈশান ইভা আতিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। তিনজন বাইকে উঠে বাসায় চলে আসলো। কলিং বেল বাজাতে ইভার আম্মু বলে, কোথায় গিয়েছিলে দুইজন? আতিয়াকে নিয়ে আসতে। কি ব্যাপার উঠিয়া, তোমার হাত পায়ে ব্যান্ডেজ কেন? আব্বুর বন্ধুর কাণ্ড। লোকটা আমাদের সামনে ভালো মানুষের রূপ দেখায়, আসলে লোকটা বদমাইশ একটা। আর আম্মু আতিয়া আজ থেকে আমাদের এখানেই থাকবে। আমার তো কোনো ভাই বোন নাই, আতিয়া আমার ছোট বোন হয়ে থাকবে। ভিতরে নিয়ে আয়। তিনজন ভিতরে গেল। আতিয়া বলে ওঠে, আন্টি, আমি সব কাজ পারি, আপনাকে আমি সব কাজে সাহায্য করব, আমাকে একটু থাকতে দেন। আতিয়ার কথা শুনে ইভার আম্মু বলে, এভাবে বলছো কেন? তুমি এখানে থাকবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। আর ইভা, তুই ওদেরকে এভাবে ছেড়ে দিয়ে আসলি কেন? জেলে দিয়ে আসতে পারস নাই? আহারে, এইটুকু মেয়েকে কিভাবে মেরেছে? শুধু হাত পা ব্যান্ডেজ দেখছো, ও সারা শরীর দিয়ে লাল হয়ে গেছে মারের দাগে। ছি, মানুষ নাকি পুছু? ছি, এবার আসুক আমাদের বাড়িতে, খবর আছে। আচ্ছা, আটেয়াকে রুমে নিয়ে যা। ঈশান ইভার আম্মুকে ধন্যবাদ দিয়ে চলে গেল। ইভা আতিয়াকে একটা রুমে থাকতে দিল। ঈশান ইভার রুমে বসে আছে। ইভা রুমে ঢুকতে ঈশানের কাছে এসে বলল, এইবার তুমি খুশি? আর হ্যাঁ, তুমি এইভাবে যত দিন মানুষকে ভয় পেতে থাকবে, মানুষ তত মাথায় উঠে নাচবে। মানুষকে বেশি উপরে তুলতে হয় না, যে যেমন তার সাথে তেমন করা উচিত। ঈশান ইভাকে আর কিছু বলতে না দিয়ে ইভাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইভা থমকে গেল। ঈশান কান্না করতে করতে বলল, আপনি নিজের মানুষ না হয়ে আমাদের থাকতে দিলেন, আমাদের কথা ভাবছেন, আর নিজের বাবা দেখেও চুপ থাকে। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের জন্য আপনাদের কোনো ক্ষতি হবে এমন কোনো কিছু করব না। আমি আপনাদের সব কথা মেনে চলব। ঈশান ছাড়ো। ঈশানের রাতের কথা মনে পড়তেই সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, সরি, আসলে আবেগে ধরে ফেলছি, আমার খেয়াল ছিল না। ইটস ওকে। ধন্যবাদ। আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যান। ইভা ওয়াশরুমে গেলে ঈশানের জড়িয়ে ধরা মুহূর্তটা বারবার মনে পড়তে লাগলো। চোখ বন্ধ করে ঈশানের স্পর্শ অনুভব করতে লাগলো। হঠাৎ করে মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলে, কি ভাবস?
ওই তোর অনেক ছোট, ওর সাথে তোর কিভাবে যায়? একদম ওর কথা ভাববি না। ইভা কথাগুলো ভেবে ফ্রেশ হয়ে বের হইল। ঈশান খাটে বসে থেকে ভাবতে লাগলো। এখানে কি থাকা ঠিক হবে? একসাথে দুজনের দায়িত্ব অন্য কারোর উপরে দেওয়া ঠিক না। আমাকে যে কোনো একটা জব খুঁজতে হবে। ঈশান কথাগুলো ভাবতে লাগলো। ইভা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আম্মু খাবার খেতে ডাকছে, আমি আতিয়াকে নিয়ে গেলাম। ইভা চলে গেল। ঈশান ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ঈশান নিচে চলে গেল। নিচে গেলে দেখে আতিয়া এত খাবার দেখে খুশি হয়ে মজা করে খাচ্ছে। ঈশান বোনের মুখে হাসি দেখে নিজের মুখে হাসি ফুটে উঠল। এবার আম্মু ঈশানকে দেখে বলল। ঈশান তুমি আসো, খেয়ে নাও। ঈশান গিয়ে বসলো। ঈশানের হাতের দিকে আতিয়ার চোখ গেলে বলে, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? আমি তো খেয়াল করিনি। আতিয়ার কথা শুনে সবাই কিছুটা ভরকে গেল। ঈশান হাসি মুখে বলে, আর বলিস না, খেলতে গিয়ে টিনের টুকরার সাথে লেগে কেটে গেছে। ও ভাইয়া, তুমি কি সাবধানে খেলতে পারো না? এখন থেকে সাবধানে খেলবো, তুই খা। ইভা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আতিয়ার খাওয়া শেষ হলে সবার থেকে বিদায় নিয়ে রুমে চলে গেল। ইভা বলে ওঠে, ওই যেমন করে ওই তো খেতেও পারে না, অল্প খেয়ে চলে গেল। ছোট মানুষ, পেটে যতটুকু জায়গা ততটুকু তো খাবে। আচ্ছা তুমি ওকে মিথ্যা কেন বললে? কোন বিষয়? এই যে আমি তোমার হাতে চাকু দিয়ে কেটে দিলাম, আর তুমি বললে অন্য কথা। ওই যদি জানতো আপনি করছেন তাহলে আপনাকে দেখে অনেক ভয় পেত, আপনাকে ঘৃণা করতো, ওই আপনাকে ভালোবাসতে শুরু করছে, আপনাকে অনেক পছন্দ করতে শুরু করছে। সেখানে আপনার প্রতি ধারণা অন্যরকম হয়ে যেত। ও আচ্ছা। চারজন টুকটাক কথা বলে খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। ঈশান দরজা লাগিয়ে দিয়ে পড়তে বসলো। ইভা খাটের উপরে বসে ফেসবুকিং করতে লাগলো। পড়া শেষ হইলে দেখে ইভা ফোন চালু করে ঘুমিয়ে গেছে। ঈশান আস্তে আস্তে কাছে গিয়ে ফোনটা অফ করে দিল। ইভাকে ধরে আস্তে আস্তে বালিশ ঠিক করে শুয়ে দিল। ইভা ঘুমের ভিতরে ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশান ভয়ে কাঁদতে লাগলো। ঈশানের কাঁপাতে এবার ঘুম ভাঙলে সাথে সাথে ধাক্কা দিয়ে রাগে লোক নিয়ে বলে, আবার আমার ঘুমের সুযোগ নিতে চাইছিলি? বউ, আমার কথা শুনে খালি ভুল বুঝবেন না। আপনি ফোন চালু করে আতশোয়া হয়ে ঘুমিয়ে গেছিলেন, আমি জাস্ট আপনাকে ঠিক করে শুয়ে দিচ্ছিলাম আর ফোন অফ করলাম। আপনি নিজেই তো জড়িয়ে ধরছিলেন। ভালো হয়েছে, যা ঘুমা। ঈশান লাইট অফ করে নিচে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে এবার রেডি হয়ে আতিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। ঈশান নিচে গেলে আতিয়া বলে, ভাইয়া আমি আন্টির সাথে একটাও জায়গায় যাব, তুমি আবার বাসায় এসে আমাকে খুঁজো না। কোথায় যাবি? আমার বান্ধবীর বাড়িতে যাব। তুমি ইভা বাসায় এসে খাবার খেয়ে নিও, আর রাতে নাও আসতে পারি। ও আচ্ছা। চারজন খেতে বসলো। খাওয়া শেষ করে ইভা ঈশান বের হয়ে গেল। ঈশান দাঁড়ালে ইভা বলে, বাইকে উঠেক। না, আপনি যান। উঠেক, সমস্যা নাই, সবাই জানে তুই আমার আব্বুর বন্ধুর ভাগ্নে হোস। ইভার কথা মতো ঈশান উঠে পড়ল। ঈশান মাঝখানে ব্যাগ রাখলে ইভা মুচকে হাসলো। বাইক জোরে চালাতে লাগলো। কলেজের গেটের সামনে নামতেই তুলি এসে ঈশানকে টেনে নিয়ে যেতে লাগলো। কি হয়েছে, এভাবে নিয়ে যাচ্ছিস কেন? আজকে ক্লাস করব না রাকিব, আমি তুই মিলে ঘুরতে বের হব, আর এক জায়গায় দাওয়াত আছে। কোথায়? তুই যে ভাইয়াটাকে বাঁচিয়েছিলি রক্ত দিয়ে, ওই ভাইয়াটার আজকে বার্থডে। ক্লাবে ভাইয়া পার্টি রাখছে। ভাইয়ার সাথে সারা দিন ঘুরে রাতে পার্টি করে বাসায় চলে যাস। তোরা দুইজন যা, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। যা, ভাইয়াকে তাহলে বল যা। ভাইয়াকে কোথায় পাবো? তুলি ঈশানের হাত ধরে নিয়ে যেতে লাগলো। ভার্সিটির দিকে নিয়ে যেতে লাগলো। 3 তলায় নিয়ে গিয়ে একটা ক্লাসে টেনে নিয়ে গিয়ে বলল, ভাইয়া। ঈশান নিজেকে সামলিয়ে নিয়ে সামনের দিকে তাকাতেই দেখে ইভা আর রাইসা ফ্রেন্ড গ্রুপের সবাই আসছে। রাফি ঈশানকে দেখে বলল, ঈশান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আর শুভ জন্মদিন ভাইয়া। ধন্যবাদ ব্রাদার, এদিকে আসো, আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দেই। রাফি ঈশানকে ধরে নিয়ে যেতে লাগলো। এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। ইভাকে দেখিয়ে দিয়ে বলল, আর এটাই আমার বেস্ট ফ্রেন্ড ইভা আর রাইসা। আরে ওকে তো আমরা চিনি। ভাইয়া, ওই আপনার সাথে ঘুরতে যাবে না বলছে। সত্যি এটাই বলেছ? না মানে ভাইয়া, আমি তো আপনার বেস্ট ফ্রেন্ডদের বাসায় থাকি। আঙ্কেল তো মিটিংয়ের জন্য সিলেট গেছে, আর আন্টি আমার বোনকে নিয়ে কোথাও গেছে, রাতে আসবে না। বাসায় আমি আর উনি থাকবো। সেখানে একটা মেয়ে মানুষকে বাসায় একা রাখার সাহস হচ্ছিল না যদি ভয় পাই। ঈশানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি হেসে বলে, ওহ, এই ব্যাপার, তুমি ইভাদের বাসায় থাকো? আগে তো বলো নাই।
আর ইভা তো আমাদের সাথে থাকবে, তাই এত চিন্তা করো না। আর আন্টি আমাদের বাসায় যাবে, তাই এত চিন্তার কিছুই নেই। আপনিও যাবেন নাকি? হুম। ওকে, তাহলে আমিও যাব। ওকে, তাহলে সবাই চলো। সবাই বের হয়ে গেল। ঈশানকে দেখে রাইসা বলে, ঈশান, তুমি আমার বাইকে আসো। তুলি, এবার বাইকে যাও। আর রাকিব, তুমি জাহিদের বাইকে ওঠো। আপু, আমি ওনার বাইকে উঠি, আপনি তুলিকে নিয়ে যান। ওনাকে তো চিনি ভালো করে, তাই অন্য মেয়ের বাইকে যেতে প্লিজ রাগ করেন না। ইভা মনে মনে খুশি হইল। কাউকে বুঝতে দিল না ইভা ঈশানকে নিয়ে যেতে লাগলো। রাইসার রাগ হইলেও কিছু বলল না। সবাই যেতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি, একটা জঙ্গলে গিয়ে সবগুলো ফেসে গেল। ইভা রেগে বলে, এই রাস্তাকে যেন আসতে বললি? কচুর দল, যা সামনে থেকে, গাছ সরা। ঈশান নেমে আর কয়েকটা ছেলে নেমে গাছ সরাতে লাগলো। সরিয়ে দিয়ে আবার বাইকে উঠলো। সবাই জঙ্গলের ভিতর দিয়ে উঠে রাস্তায় উঠে পড়লো। বাইক নিয়ে যেতেই হঠাৎ করে ইভা বাইক থামিয়ে বলল, এই তুমি চালাও, আমার হাত ব্যথা করছে। ঈশান বাইকের সামনে চলে গেল। ইভা ঈশানকে পিছন থেকে ধরে যেতে লাগলো। ঈশান কিছুটা অকওয়ার্ড ফিল করতে লাগলো। রাত 10টার দিকে মাম সাইডে ঘুরে যেতেই ঈশান ইভা দেখে সবাই বাইক থেকে নেমে হাঁটু গেড়ে বসে আছে। ঈশান ইভাকে নিয়ে পিছনে ঘুরে বাইক জোরে চালিয়ে নিয়ে যেতে লাগলো। ইভা রেগে গিয়ে বলল, এসব কি করছস? ওইখানে বন্ধুরা বিপদে পড়ছে আর তুই পালিয়ে যাচ্ছিস। ঈশান, বাইক থামা। ঈশান বাইক থামিয়ে বলে, আপনি বাইক নিয়ে থানায় যান, আমি ওইখানে যাচ্ছি। আমার সাথে তুইও চল। যান তো আপনি। ঈশান দৌড়ে সামনে থেকে একটা লাঠি তুলে দৌড়ে যেতে লাগলো। ইভা উপায় না পেয়ে থানার দিকে যেতে লাগলো। ঈশান ব্যাগ থেকে মুখোশ, হাত গ্লোভস পরে নিল, কালো জ্যাকেট পরে নিল। ঈশান সামনের দিকে যেতে লাগলো। তুলির দিকে একটা লোক হাত দিতে যাবে, সাথে সাথে ঈশান লাঠি ঢিল মারলো। সাথে সাথে লোকটার হাতে গেলে পুড়ে গেল। ঈশান দৌড়ে গিয়ে এক এক করে মারতে লাগলো। সবাই যেন হতভম্ব হয়ে গেল। চোখের সামনে 2 মিনিটের ভিতরে সবাইকে মাটিতে পড়ে যেতে দেখে সবাই যেন হাঁ হয়ে গেল। কেউ কিছু বলার আগে ঈশান দৌড়ে রাস্তা থেকে নেমে পালিয়ে গেল। আবার সবকিছু খুলে ঈশান ব্যাগ নিয়ে যেতে লাগলো। এর ভিতরে ইভা পুলিশকে নিয়ে চলে আসে। ইভা ঈশানকে বাইকে উঠতে বলে ঈশান বাইকে উঠে পড়লো। পুলিশ সবাইকে ধরে নিয়ে গেল। ইভাকে সবাই বলল, আমি তো ভেবেছিলাম তোরা 2জন পালিয়ে গেছস। থানায় গিয়েছিলাম, পালিয়ে কেন যাব? এখন ভালো হয়েছে, সবাই মিলে মূর্তি বালের প্ল্যান করছে, জঙ্গল দিয়ে যাওয়ার রাস্তা বের করছে, যত সব। আমি কি জানতাম এমন হবে। ওই হোটেলটা অনেক সুন্দর, তোরা গেলে বুঝতে পারবি। তাড়াতাড়ি চল। সবাই বাইকে উঠে যেতে লাগলো। সবাই ঈশানের কথা বলতে লাগলো। ইভা প্রপোজকে তাকিয়ে বলে, তোরা কি পাগল হয়েছিস নাকি? হুট করে একটা ছেলে আসলো আর সবাইকে মেরে 2 মিনিটের ভেতরে পালিয়ে গেল। এটা কখনো সম্ভব নাকি? আরে সত্যি এমন হয়েছে? আমরা সবাই দেখেছি। এটা কখনোই সম্ভব না, চোখে ভুল দেখছেন আপনারা। এইসব কথা শুনে সবাই মিলে তর্ক করতে করতে হোটেলে চলে আসলো। সবাই হোটেলে গিয়ে আসলে অবাক হয়ে যায়। ভিতরে গিয়ে সবাই মিলে ছাদে চলে গেল। রাফি বলে ওঠে, কি কেমন? ওয়াও, আসলে অনেক সুন্দর তো। দিনের বেলা আসলে আরো ভালো হইতো। পার্টিটা এনজয় কর, এখানে দাঁড়িয়ে থাকিস না। ইভা চলে গেল। রাফি ঈশানের পাশে দাঁড়িয়ে বলে, আমি জানি ওই ছেলেটা কে ছিল। ঈশান মুচকি হেসে বলে, প্রকাশ না করা ভালো। ধন্যবাদ আবারও আমার প্রাণ বাঁচানোর জন্য। ধন্যবাদ দিয়ে না তো। আচ্ছা, সবাই এনজয় করছে, আপনিও করেন, যান। তোমার ভাবি আসবে, তারপর না হলে আবার ঝগড়া হবে। এত রাতে? ওই এই হোটেলে আছে, রেডি হচ্ছে। ও আচ্ছা। ওই তো এসে গেছে। রাফি ঈশান রাফির গার্লফ্রেন্ড সামনে গেল। রাফির গার্লফ্রেন্ড ঈশানের গাল ধরে আদর করে দিল। ঈশান লজ্জায় বলে, আপু, সবার সামনে এমন করো না তো। উনি এখন কলেজে পড়ে, বড় হয়ে গেছে। ঈশানের গাল ধরে বলে, তুই আমার ছোট ভাই, ছোট থাকবি, কখনোই বড় হবি না। ঈশান হেসে বলে, ওকে আফা, যান। ইভা ঈশানকে রাফির গার্লফ্রেন্ডের সাথে এত খুশি দেখে রাগ হতে লাগলো। রাফির গার্লফ্রেন্ড সবার সাথে কুশল বিনিময় করে। 12টা বাজতেই সবাই কেক কাটার জন্য দাঁড়িয়ে গেল। কেক কাটা শেষ হলে সবাই একে অপরকে লাগিয়ে দিতে লাগলো। ঈশানের মুখে রাফির গার্লফ্রেন্ড একদম ছড়িয়ে দিল। ঈশানও রাফির গার্লফ্রেন্ডের সারা মুখে দিয়ে দিল। ইভা রাগে সরে জ্বলতে লাগলো। ইভা রাফির কাছে গিয়ে বলে, এই শালা, তোর গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে এইভাবে মজা করছে, তোর রাগ হচ্ছে না? না, রাগ কেন হবে? শালা, তুই কি মানুষ নাকি? অন্য কিছু, নিজের গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে এত ঘনিষ্ঠ দেখলে যে কারোর রাগ হবে। দেখ, উল্টাপাল্টা ভাবা বন্ধ কর। আমার গার্লফ্রেন্ডকে আমি চিনি, আর ঈশাকেও ভালো করে চিনি।
ইভা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ঈশান আর রাফির গার্লফ্রেন্ড রাফির কাছে এসে রাফিকে ভূত বানিয়ে দিয়ে দুজনে হাসতে লাগলো। রাইসা এসে ঈশানকে দিতে যাবে, ঈশান হাত ধরে ফেলে। রাইসার মুখে দিয়ে দৌড় মারলো। রাইসা হেসে দিল। সবাই মজা করতে লাগলো। ঈশানকে সবাই ধরতে গেলে ঈশান ইভার পিছনে দাঁড়িয়ে গেল। সবার কেকগুলো ইভার মুখে লাগলো। ইভা রেগে গিয়ে ঈশানের মাথা ধরে মুখে সব কেক ঈশানের গালে ভরিয়ে দিতে লাগলো। সবাই হা হয়ে গেল। সবাই মজা করে। খাবার খেয়ে ফ্রেশ হয়ে সবাই রুমে চলে গেল। ঈশান, রাকিব, তুলি এক রুমে চলে গেল। অন্যদিকে ইভা ও ঈশানদের রুমে এসে শুয়ে পড়ল। ছেলেরা সোফায় যাও, আর আমরা দুইজন এখানে ঘুমাবো। দেখ, আপনারা থাকেন, আমি যাচ্ছি। কথাটা বলে দুইজন বের হয়ে গেল। ঈশান, রাকিব রাফিদের সাথে ঘুমাতে চলে গেল। সকালে ঘুম ভাঙলে সবাই নাস্তা করে বের হয়ে গেল। এখান থেকে যেতে লাগলো। রাফির ফোনে কল আসলে রাফি কল রিসিভ করে কথা বলে। ঈশান ইভাকে বলল, ঈশান, ইভা তোমাদের আমাদের বাসায় যেতে বলছে, আন্টি আমাদের বাসায় আছে। তিনজন বাইক সোজা রাফিদের বাসার দিকে যেতে লাগলো। তিনজন বাইক নিয়ে সোজা রাফিদের বাসার দিকে যেতে লাগলো। রাফিদের বাসায় যেতে যেতে 12টা বেজে গেল। রাফিদের বাসায় ঢুকতে ঈশান চারিদিকে দেখতে লাগলো। তিনজন সদর দরজা নক করলে দরজা খুলে গেল। তিনজন ভিতরে ঢুকতেই দেখতে পায় অনেকজন বসে আছে। ইভার আম্মু আতিয়া বসে আছে। একজন মহিলা আতিয়াকে খাওয়াই দিচ্ছে। ঈশান, ইভা, রাফি এগিয়ে গেলে ঈশান সালাম দিল। মহিলাটা পিছনে তাকাতেই ঈশান চমকে গেল। সবাই ঈশানের সালামের উত্তর দিল। সাগর চৌধুরী বলে ওঠে, আরে ঈশান, তুমি এখানে? ঈশানকে আপনি চিনেন নাকি দুলা ভাই? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অনেকদিন পর দেখা হইল। ভাইয়া, তুমি আব্বুকে চেনো? এই ফাজিল, কি বলিস? আতিয়ার সাথে সাথে মুখ চেপে ধরল। ঈশান রাহেলা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ফুপি কেমন আছেন? রাফির ফুপি ঈশানের কাছে এসে জড়িয়ে ধরে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? তোমার তো খোঁজ খবরই নাই। পড়াশোনার অনেক চাপ ছিল। এসএসসি রেজাল্ট কি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া প্রথম হয়েছি, গোল্ডেন A+। মাশাআল্লাহ, বসো। সাগর, তোমরা ওকে কিভাবে চেনো? আরে এটাই তো সেই ছেলে যে রাফিকে বাঁচিয়েছিল রক্ত দিয়ে। সাগর চৌধুরীর কথা শুনে সবাই ঈশানের দিকে তাকিয়ে বলে, তোমার অনেক কথা শুনেছি, কখনো দেখা হয়নি। তুমি বাচ্চা একটা ছেলে হয়ে আমার কলিজাটাকে বাঁচিয়েছিলে, নিজের কথা না ভেবে। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য করতে না পারি তাহলে কেমন মানুষ হইলাম? আর আমি একজন এতিম, আমি মরলে কারো কিছু যাবে আসবে না। বাট রাফি ভাইয়া আপনাদের চোখের মণি, আর আমি এতগুলো মানুষের চোখের মণিকে কিভাবে মরতে দিতে পারি? ঈশানের কথা শুনে সবাই ইমপ্রেস হয়ে গেল। ইভা যেন এই ঈশানকে চিনতে পারছে না। ইভা মনে মনে ভাবতে লাগলো, অতটুকু ছেলে না, চিন্তাধারা কত সুন্দর। ঈশান, ইভা, বসো। ঈশান বলে ওঠে, আন্টি বাসায় কখন যাবেন? বাসায় যেতে পারবে না, এখানেই থাকতে হবে। আন্টি দয়া করে আমার বোনকে এত ভালোবাসা দিবেন না। আমি চাই না আপনার ভালোবাসা পেয়ে আপনার থেকে আদর স্নেহ আশা আমার বোন করুক। ভাইয়া, তুমি কোনাকে চিনতে পারছো না? মাঝে মাঝে চেনা মানুষকে অচেনাভাবে এড়িয়ে যাওয়া ভালো। আর আতিয়া? ভাইয়া, উনি তো আমাদের। চুপ, একদম ভুলভাল কিছু নিজের মনে গেঁথে নিস না। আমরা এতিম, এটাই আসল পরিচয় আমাদের। কি বলো এসব? কিছু না আন্টি, আমি আতিয়া চলে গেলাম, আপনারা তাহলে থাকেন। আমাদের বাড়িতে এই প্রথম আসলে এভাবে চলে যেতে পারবে না। ঈশান, চলে যেতে পারবে না? চলো আমার সাথে। দুঃখিত ভাইয়া, অসম্ভব এখানে থাকা। এ আতিয়া ওঠেক। আমি যাব না। আমার মাথা গরম হয়ে যাবে, ওঠেক তাড়াতাড়ি, না হইলে কিন্তু তোকে দুইটা জিনিসের ভিতর একটা বেছে নিতে হবে। ভাইয়া, তুমি এমন কেন করছো? আমি এখান থেকে যাব না। রাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি আম্মুকে ছেড়ে কোথাও যাব না। আতিয়ার কথা শুনে ইভা, রাফি হা হয়ে গেল। ঈশান রেগে বলল, আতিয়া, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। থাপ্পড় খাওয়ার আগে আমার সাথে চলো। উনি আমাদের কেউ না, আমাদের মা তো মেরে গেছে। অ্যানি আমার কোথা থেকে আসলো? না, আম্মু বেঁচে আছে। বড় আব্বু আমাদের মিথ্যা বলছে। মিথ্যা বলে ভালোই বলছিল। তুই আমার সাথে যদি এখন না যাস তাহলে আমাকে সারা জীবনের মতো হারাবি। ঈশান, এমন কেন করছো? দেখো ঈশান, আমি জানি আমার উপর রাগ হওয়া স্বাভাবিক, বাট তুমি আমার পুরো কথা শুনলে বুঝতে পারবে। আমার কিছু শোনার নাই, বোঝার তো দূরের কথা। আপনাকে আমি সম্মান করতাম, বাট এখন আপনাকে আমি ঘৃণা করি। বউ, আপনি ঠিক বলছিলেন, আজ তার প্রমাণ আমি পেলাম। ঈশান, আমি জানতাম না রাহেলা আন্টি তোমার আম্মু। আন্টি অনেক ভালো মানুষ। এত কিছু শুনে লাভ নাই। আতিয়া, তাহলে তুই আসবি না? ওকে, ভালো থাক তুই তোর আম্মুকে নিয়ে। আমাকে আর
কোনো দিন পাবি না। ঈশান কথাটা বলে চলে যেতে লাগলো। রাফি আটকাতে গেলে ঈশান বলে, ভাইয়া ছাড়েন। যেতে পারবে না, তুমি তো আমার ছোট ভাই হও, এখন থেকে যেতে পারবে না। ভাইয়া প্লিজ ছাড়েন, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কেন মাথা গরম হচ্ছে? তোমার একবার ছোট আম্মুর কথা শোনা উচিত, উনি কি বলে সেটাই শোনো। শোনার কোনো দরকার নাই, ছোট থেকে অত্যাচারিত হয়ে এত বড় হইলাম। প্রতিনিয়ত ছোট বোনকে কষ্ট পেতে দেখতে দেখতে যখন বাড়ি ছেড়ে আসলাম, তখন ওনার সাহায্য আমার লাগবে নাকি? একবার যখন বের হয়ে এসেছি তখন আমার বোনকে নিয়ে ভালো থাকতেই পড়ব। আর এমন মা উনি আজ পর্যন্ত কোনো দিন আমাদের খোঁজ খবর নেয় নাই, আমরা বেঁচে আছি কিনা মরে গেছি। জেলে থাকা মানুষ কিভাবে তার সন্তানদের খোঁজ খবর নিবে বলতে পারো? মানে জানতে হইলে আমার কথা তোমাকে শুনতে হবে। 10 বছর আমি নিজের সন্তানদের খুনের জন্য জেলে ছিলাম। কি বলছেন? ঠিক বলছি। তোমার বাবা, তোমার বড় আব্বু আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে আমাকে জেলে দিয়েছিল। তোমাদের গুম করে প্রমাণ করে দেয় আমি তোমাদের খুন করেছি, আর সাগরের সাথে পালিয়ে যাওয়ার জন্য এমন করছি। হ্যাঁ, তোমার আম্মু ঠিক বলছে। 7 বছর আগে তোমার আম্মু জেল থেকে বের করি। আমি এইসব কিছু জানতাম না। 7 বছর পর যখন আমি দেশে আসি, তখন আমি ইভার আম্মুর থেকে সব শুনে পরে প্ল্যান করে ওকে জেল থেকে বের করে দেশের বাইরে নিয়ে চলে গিয়েছিলাম। আব্বু আর আপনি তো ভালোবেসে বিয়ে করছিলেন, তাহলে আব্বু আপনার সাথে এমন কেন করলো? আমি তোমার কাজের লোকের মেয়ে ছিলাম। ভালোবেসে বিয়ে করলেও তোমার আব্বু আমাকে সত্যি করে ভালোবাসতো না। তোমার দাদা যখন আমার নামে সব কিছু লিখে দেয়, তখনই সবার আসল রূপ দেখা যায়। আমার থেকে সব কিছু লিখে নেওয়ার জন্য আমার উপরে অত্যাচার করতো। কিন্তু আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবে দিতে রাজি ছিলাম না, কারণ ওরা 2 ভাই ছিল নেশাখোর, টাকা উড়ানোর ওদের কাজ। আমার সাথে যখন পেরে ওঠে না, তখন আমার সামনে তোমাদের 2 জনকে ছাদ থেকে ফেলে দেয় বস্তাতে ভরে। আমি যেন এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। জ্ঞান ফেরার কিছুক্ষণ পর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। রাহেলা বেগমের কথা শুনে ঈশানের মাথায় কিছু আসছে না। ঈশান বলে, আমাদের যদি মেরে ফেলে তাহলে আমরা এখানে কি করছি? এটাই আমিও নিজেও জানি না। এবার আমি গতকাল আতিয়াকে যখন নিয়ে আসে, তখন আমি জানতে পারি তোমরা বেঁচে আছো। একটা মানুষ সম্পদের জন্য কতটা জঘন্য হতে পারে, ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। আর আব্বুও কিনা রাগের মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে। ঈশানের কাছে রাহেলা বেগম এসে জড়িয়ে ধরে বলল, ঈশান, আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে। রাগ করো না, আমি যত তাড়াতাড়ি পারি ওদের পাপের শাস্তি আমি ওদের দিব। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে দেখার পর আমার রাগ হচ্ছিল। আমি জানি রাগ হয় স্বাভাবিক। ঈশান রাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমাদের ছেড়ে আর যাইয়েন না। ঈশানের কথা শুনে রাহেলা বেগম চোখের পানি মুছতে মুছতে ঈশানের কপালে চুমু দিয়ে বলে, আর কখনোই তোমাদের ছেড়ে যাব না। আমি সবসময় তোমাদের সাথেই থাকবো, আর কখনো একা করে দিব না তোমাদের। না আম্মু থাক, আপনাকে আমাদের সাথে থাকা দরকার নাই। যদি আপনার কথা খুব মনে পড়ে তাহলে একটু আমাদের আপনার সাথে দেখা করতে দিলে হবে। এটা কেন বলছো? তোমরা আজ থেকে এখানে থাকবে, তোমার আম্মুর সাথে থাকবে ঈশান। না আঙ্কেল, আমি চাই না আমাদের ভাই বোনের জন্য আপনাদের নতুন সংসার জীবনে সমস্যা হোক। আরে ধ্যাত, কি বলো? সমস্যা কেন হবে? দেখো, আমাদের কোনো বাচ্চা হয় নাই। আমি কখনোই বাবা হতে পারবো না। বাট তোমরা আমাদের সন্তান হয়ে আমাদের কি বাবা মা বলে ডাকতে পারবে না? সাগর চৌধুরীর কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। রাফির হুপ্পি বলে, ভাই এসব কি বলছিস? ঠিক বলছি, ডাক্তার অনেক দেখাইছি, কাজ হয় নাই। ঈশান, তুমি কি ওনাকে মেনে নিতে পারবে? আপনি সুখে থাকলে আমাদেরও তো সুখ, মা দুঃখে থাকলে কোনো সন্তান ভালো থাকতে পারে না। তারপর আমি আপনাদের এখানে থাকতে পারবো না। চুপ করো, তোমরা দুজনেই এখানে থাকবে। আব্বু আম্মু তোরা কি বলো? রাফির কথা শুনে সবাই ঈশান আতিয়াকে থাকতে বলতে লাগলো। ঈশান সবার ভালোবাসা দেখে রাজি হয়ে যায়। ঈশানকে নিয়ে রাফি রুমে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে রাফির সাথে নিচে আসলো। সবার সাথে বসে খাবার খেতে লাগলো। ঈশানের আম্মু ঈশানের দিকে তাকিয়ে খুশিতে চোখের পানি চলে আসলো। ঈশান বলে ওঠে, আম্মু কান্না করছেন কেন? না কিছু না, তুমি খাও। ঈশান খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে ইভা বলে, আন্টি আঙ্কেল, আমি যে আপনাদের ছেলের বউ হয়েছে আপনারা কি মেনে নিয়েছেন নাকি আমাকে পছন্দ না? এবার কথা শুনে সবাই হেসে ফেলল। সাগর চৌধুরী বলে ওঠে, না না, আমাদের বৌমাকে অনেক পছন্দ হয়েছে।
যাক, শুনে ভালো লাগলো, বাট আপনাদের ছেলে তো আমাকে পছন্দ করে না। ইভার কথা শুনে সবাই ঈশানের দিকে ব্রুকুচকে তাকালে ঈশান বলে, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আরে উনি আমার সিনিয়র, আর উনি অনেক রাগী। ওনার সাথে কথা বলতে ভয় লাগে, কখন রেগে যাবে কে জানে। বউকে ভয় পাওয়া ভালো, বাট সিনিয়র বলে কখনোই বউকে সম্মান করো না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়তো এখন বুঝতে পারছো না তুমি, এখনো অনেক ছোট, আস্তে আস্তে সব বুঝে যাবে। আমি অত ছোট না, আমি জানি বউকে সম্মান করতে হয়। বউ রেখে অন্য মেয়ের সাথে বেশি মেশা লাগে না। সব সময় বউকে খুশি রাখার চেষ্টা করতে হয়। এত কিছু জানো, তারপর না গতকাল পার্টিতে ওইসব কি করলে? পুরো লুচ্চা একটা। বাজে কথা বলবেন না, উনি আমার বড় বোনের মতো, আমাকে উনি ছোট ভাইয়ের মতো ভালোবাসে। রাফি ভাইয়াকে জিজ্ঞেস করেন। ও, এই তোর কাহিনী? এই তুই না আমার বেস্ট ফ্রেন্ড, কই আমাকে তো একবার বললি না ঈশানের সাথে তোর বিয়ে হয়ে গেছে? সে অনেক কথা, সব কথা শেয়ার করে মার খায়, তাই না? কেন? আর এই ঈশান, তুমি এই ফুল হাতা শার্ট পরে থাকো কেন? ভাইয়া হাত কাটা মনে হয়, সেটাও ঢেকে রাখার জন্য ফুল হাতা শার্ট পরে। কিভাবে কাটলো দেখি? ঈশানের হাত কাছে নিয়ে শার্টের হাতা উপরের দিকে তুলে দেখে ব্যান্ডেজ করা। রাহেলা বেগম বলে ওঠে, কিভাবে কাটলো? তেমন কিছু না, একটু কেটে গেছে। আর এই জন্য ফুল হাতা পরি, কারণ এইটা দেখলে সবাই হাজার প্রশ্ন করবে, এটা ভালো লাগে না। একটু সাবধানে খেতে পারো না? থাকবো এখন থেকে। ইভা ঈশানের দিকে তাকিয়ে বলল। হঠাৎ করে ইভার কল বেজে উঠলে কল রিসিভ করতেই ঈশানের দিকে দিয়ে বলে, তুলি কল দিয়েছে। ঈশান ফোনটা কানে নিয়ে তুলি বলে, ঈশান, পার্কে আই। পার্কে গিয়ে কি করবি? আসতে বলছি, আই। আগামীকাল থেকে কলেজে যেতে হবে, আজকে ছুটি, তাড়াতাড়ি আই। রাকিব বের হয়েছে, তুই আই। আচ্ছা আসছি, তাও রাগ করিস না। গুড, আই তাড়াতাড়ি। ঈশান কল কেটে ইভার দিকে ফোন দিয়ে বলল, আমি একটু বের হব। কোন পার্কে যাবে? গতকাল যেটাতে গেছিলাম ওইটাতে। এখন কোন সময়ের যাওয়া? আরে ওরা যেতে বলছে, না গেলে রাগ করবে, আমি আসছি। ঈশান সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। ঈশান রিক্সা নিয়ে চলে গেল। পার্কের ভিতরে ঢুকতেই তিনজন ভ্যাবাচেকা খেয়ে গেল। ঈশান তুলির চোখ ধরে টেনে পার্ক থেকে বের হয়ে গেল। তুলি লজ্জায় বলে ওঠে, কুত্তা, এই পার্কে সাজেশনে রাকিবের বাচ্চা দিয়েছে। কচু আগে দেখবি না, তারপর নিয়ে আসবি। আরে ভাই, কে জানতো এইটাতে তো সুন্দর অবস্থা? আগেরটাতে কত ভালো ছিল, আমি ভেবেছিলাম এইটাও ভালো হবে। টাকাটা নষ্ট। দেখ চল লেকের পাড়ে যাই, আর টিকিট কিনবো না। তিনজন লেকের পাড়ে চলে গেল। তিনজন বসে থেকে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যার দিকে তিনজন যার যার মতো চলে গেল। ঈশান রাফিদের বাসায় চলে গেল। বাসার ভিতরেই ঢুকতে দেখে সবাই মজা করছে। ঈশান এগিয়ে গিয়ে বলল, আমাকে রেখে কি নিয়ে তো হাসাহাসি হচ্ছে? তোমার বউ আমার 12টা বাজিয়ে দিয়েছে, সবাইকে তোমার আপুর ব্যাপারে বলে দিয়েছে। এখন সবাই ছবি দেখার জন্য উঠে পড়ে লেগেছে। এইটা তো ভালো, আঙ্কেল আন্টি আপু অনেক ভালো। ভাইয়াকে বিয়ে করিয়ে দেন। আমি ইন্টারে উঠে বিয়ে করলাম, আর ভাইয়া তো আমার থেকে বড় আছে। এভাবে রিলেশন কন্টিনিউ করার থেকে বিয়ে করা ভালো। ঠিক বলছো, কিন্তু এই ফাজিল তো ছবি দেখাচ্ছে না। ছবি দেখা লাগবে না আঙ্কেল, সরি মানে আব্বু, আপনি ফুপি তো ওনাকে চেনেন। ঈশানের মুখে আব্বু আম্মু ডাক শুনে রাহেলা বেগম সাগর চৌধুরীর মুখে হাসি ফুটে উঠল। সাগর চৌধুরী রাফির ফুপ্পি বলে, তাই কি সেই? রাফি ভাইয়া যে বাসায় ভাড়া থাকতো, ওই বাসায় যে তৃতীয় তালায় যে রূপা নামে একটা মেয়ে থাকতো, ওইটাই সেই। কথা শুনে সবাই হা হয়ে গেল। রাফির দিকে তাকাতেই রাফি লজ্জায় মাথা নিচু করে ফেলল। আচ্ছা বাবা, ওটা ফ্রেন্ড ছিল তাই না? না মানে, আরে ফাজিলের ফাজিল, আমাদের কিভাবে বোকা বানাইলো। ভাই ভাবি, আপনাদের বৌমাকে আমরা চিনি। লতিফ খানের একমাত্র নাতনি, মেয়েটা নম্র ভদ্র। ওনারা তো আমাদের থেকে বড় লোক, ওনারা কি রাফির সাথে বিয়ে দিতে রাজি হবে? ধুর আম্মু, কি যে বলো না। আন্টি তো রাজি, আর আঙ্কেলকে আমি পটিয়ে ফেলবো, এইটা নিয়ে প্যারা নাই। আর আপু যা বলে ওনার ফ্যামিলি তাই মেনে নেয়। তাহলে আর কি, বিয়ের প্রস্তাব নিয়ে যাব কি বড় ভাইয়া? সবাই কথা বলতে লাগলো। রাফি লজ্জায় চলে গেল। 9টার দিকে সবাই খাবার খেতে বসলো। খাবার খেয়ে ঈশান, ইভার আম্মু, ইভা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈশান বাইক চালাতে লাগলো। ইভা তারপর ইভার আম্মু বসে আছে।
তিনজন বাসে চলে গেল। ঈশান ইভা নিজেদের রুমে চলে গেল। ঈশান শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে সোফায় বসতেই ইভা বলে, আজকে খাটে ঘুমাও, নিচে ঘুমাতে হবে না। আর কোনো রিস্ক নিব না। আবার কখন দেখা যাবে একটু হাত পা উঠে গেলে, সকালে উঠে দেখবো আমার হাত পা নিচে কাটা অবস্থায় পড়ে আছে। ঢং ভালোভাবে বললাম, ভালো লাগলো না? যা, তোর নিচে ঘুমানো উচিত, যা ভাগ। ঈশান ইভার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি কখন আপনার কাছে গেলাম যে যা ভাগ বলেন? সাহস থাকলে তো আসবি, ভীতু কোথাকার, যা এখান থেকে। ঈশান উঠে বলে, আমি ভীতু, কাছে গেলে বাবুর আম্মুর বানিয়ে দিব একেবারে। ঈশান কথাটা বলে সাথে সাথে মুখ চেপে ধরলো। ইভা বেচাকা খেয়ে গেল, লজ্জা পেয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে রাগী লোক নিয়ে বলে, এইসব কি ধরনের কথা? তুই কি এইসব রোমান্টিক উপন্যাস থেকে শিখছিস নাকি, নাকি ওই ফালতু পার্কে গিয়েছিলি? ঈশান ঢোক গিলে বলে, না মানে ভুলে বলে ফেলেছি, সরি, আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। ঈশান কথাটা বলে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লো। ইভা মুচকি মুচকি হাসতে লাগলো। লাইট অফ করে খাটে শুয়ে থেকে ঈশানের কথাগুলো ভাবতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে ঈশানকে নিচে ঘুমাতে দেখে মুগ্ধ নয়নে দেখতে লাগলো। ঈশানের ঠোঁটের দিকে চোখ গেলে ইভা নিচে নেমে ঈশানের কাছে যাবে, সাথে সাথে ঈশানের ঘুম ভেঙে গেল। ইভা সাথে সাথে উঠে পড়ে, ঈশানকে দেখে বলে, এই কলেজে যাবে না নাকি, নাক ডেকে ঘুমাচ্ছ? আমি আবার কবে থেকে নাক ডাকলাম? প্রতি রাতেই তো ডাকো। কি অসম্ভব? অসম্ভব কেন? সত্যি ডাকি, হয়তো নিচে শুয়ে থাকার জন্য এমন হইতে পারে। হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। ঈশান উঠে ফ্রেশ হতে চলে গেল। ইভা মিটিমিটি করে হাসতে লাগলো। ঈশান ফ্রেশ হয়ে বের হইলে দেখে ইভা খাটের উপরে শার্ট আর প্যান্ট রেখেছে। ঈশান কিছু বলার আগে ইভা ওয়াশরুমে চলে গেল। ঈশান শার্ট প্যান্ট পরে নিল। ঈশান কলার ঠিক করতে লাগলো। ইভা বের হয়ে ঈশানের শার্টের বোতাম খোলা দেখে অবাক হয়ে গেল। ইভা বলে ওঠে, তুমি কি প্রতিদিন জিম করো নাকি? ঈশান ইভার কথা শুনে সাথে সাথে শার্টের বোতাম লাগাতে লাগলো। ইভা ঈশানের কাছে গেলে সাথে সাথে ঈশান ব্যাগ নিয়ে খাটে বসলো। ইভা বলে, দেখি একটু। লুচ্চা নাকি? রেডি হন। ইভা মুখ ভেঙচি দিয়ে রেডি হতে লাগলো। ঈশান এবার দিকে তাকাতে এবার রেডি হয়ে বলল, চলেন, রেডি হওয়া শেষ। আপনি একমাত্র মাইয়া যে এত তাড়াতাড়ি রেডি হতে পারেন, আপনাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। মানে? কিছু না, চলেন। ঈশান এবার পিছন পিছন যেতে লাগলো। নিচে গিয়ে দুইজন খাবার খেয়ে বের হয়ে গেল। প্রতিদিনের মতো ঈশানকে গেটের সামনে নামিয়ে দিল। ঈশান সোজা ওর ফ্রেন্ডদের সাথে কুশল বিনিময় করে ক্লাসে চলে গেল। রাকিব ঈশানকে বলল, এত লেট হইলো কেন রে? ঘুম ভাঙতে দেরি হয়েছে, আর ঠিক সময় তো এসেছি, সাথে সাথে ক্লাস শুরু হয়েছে। ঈশান মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হইলে বাহিরে গেলে রাফি ডাক দিলে তিনজন ওইদিকে যেতে লাগলো। ওদের সামনে গিয়ে ঈশান বলল, ভাইয়া কিছু বলবে? ছোট আম্মু তোমাকে কোচিংয়ে ভর্তি করে দিতে বলেছে। টাকা খরচ করতে হবে না, আপনার বেস্টু তো আছে, উনি তো আমার ম্যাম হতে পারে। ওহি তোমাকে পড়ানো বাদ লাঠি পেটা বেশি করবে। তাই নাকি? আমিও অন্য কিছু দিয়ে দৌড়াবো। কি দিবা? কিছু না। আপনি কি আমাকে পড়াতে পারবেন না? এইসব বাদ দাও আম্মু, যা বলে তাই শোনো। ভালোভাবে পড়াশোনা করো, অন্য চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ঈশান, তুমি চাইলে আমি তোমাকে পড়াতে পারি। তুই পড়াবি? তুই তো ভালো স্টুডেন্ট আছো। ওকে, তুই তাহলে ঈশানকে পড়াস, আর যা বেতন নিবি আমি তোকে দিয়ে দেব। আরে, ওকে পড়াতে বেতন লাগবে না। দেখ, তা কখনো হয় নাই। এই শোন, ঈশানের সাথে আর কিছু স্টুডেন্ট পড়া, তাহলে তোর আর তোর আব্বু থেকে হাত খরচ নিতে হবে না। আমার ভালো সুযোগ থাকলেও আমি টিউশনি করতাম। ঈশানকে আমি পারাবো, অন্য কারোর পড়ানোর দরকার নাই। রাইসা সরল আর অনেকটা নরম মনের মানুষ। এই ফাজিল কি একটা কিছু বুঝলে রাইসা গলে যাবে। পড়া তো হবেই না, উল্টো পড়াচোর হবে। আমি কঠোর হব, এত মাথা ঘামাস না। রাইসা পড়াক, তুই আমার ভাইকে মেরে হাড্ডি ভেঙে দিবি। এই, তুই কার কাছে পড়বি বল? ধ্যাত, আমি কারো কাছে পড়বো না। রাকিব, রাকিব চল এখান থেকে, এখানে থাকলে ঝামেলা হবে। ঈশান কথাটা বলে রাকিব তুলিকে নিয়ে দৌড় দিল। তিনজন সোজা ক্লাসে চলে গেল। ক্লাস করতে লাগলো। হঠাৎ করে নিচের দিকে চোখ যেতেই ঈশান অবাক হয়ে যায়। ঈশান রাকিবকে বলে, রাকিব, নিচে কি হয়েছে রে? ওদিকে এত মানুষ কেন দৌড়ে যাচ্ছে? কি জানে, ক্লাস শেষ হোক। না, চল দেখে আসি কি হয়েছে। ঈশান রাকিব তুলি ম্যামকে কিছু না বলে পিছনের দরজা দিয়ে বের হয়ে আসলো। দৌড়ে ওদের সাথে যেতে লাগলো।
ঈশান একজনকে হেসে বলল। ভাইয়া ওইদিকে দৌড়ে যাচ্ছেন কেন? হঠাৎ করে রাফির কণ্ঠের ডাক শুনে ঈশান চমকে গেল। তিনজন দৌড়ে যেতে লাগলো। পুরনো ক্লাসের ওইদিকে সবাইকে ভিড় ঠেলে তিনজন সামনের দিকে তাকাতেই থমকে গেল। দেখে রনির অনেকগুলো গুন্ডা দিয়ে রাফির ফ্রেন্ডদের মারছে। ওইদিকে তাকাতে ঈশানের মাথায় যেন রক্ত উঠে গেল। ঈশান চিৎকার করে বলল, রনি আমার ওনার দিকে, যদি তুই আর একটু এগিয়ে যাস না, রনি নিজের ভালো চাইলে এখন থেকে সবাইকে নিয়ে যা। ঈশানের কথা শুনে সবাই হাসতে লাগলো। রনি হেসে বলে, কি করবি রে তুই আমার? ওই ওই রাকিব আর তুলিকেও ধর, ভাইয়া ওরা আমাদের সাথে বেয়াদবি করছে। রনির লোক তুলির দিকে হাত বাড়াতে ঈশান হাত ধরে একটা মোচড় দিয়ে ভেঙে মাটিতে ফেলে এক শট দিয়ে অজ্ঞান করে দিল। সবাই চমকে উঠল। ঈশান বলে, দেখি তোদের কত বড় বুকের পাতা হয়েছে যে আমার স্ত্রী আমার ভাই বোনদের গায়ে হাত তুলোস। ঈশানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ঈশান এক এক করে সবাইকে চোখে নিমিশেই মেরে অজ্ঞান করে দিতে লাগলো। রাফি শুধু হাসতে লাগলো। রাফি হাসতে হাসতে বলে, রনি, তোদের হাতে এখনো পালানোর সুযোগ আছে। ইভার কাছে ক্ষমা চেয়ে পালা। আমি কি ওকে ভয় পাই নাকি? আমি ভাইয়া, তুমি বসে আছো কেন? মারো ওকে। রনির ভাই ঈশানের দিকে ঘুরে তাকাতেই রনির ভাই কাঁপতে লাগলো। দূরে এসে রনিকে থাপ্পড় মারতে মারতে বলে, স্যার, ওকে ক্ষমা করে দিন। ওই তো ছোট মানুষ, বুঝতে পারে নাই। আমি আমার ভাইকে মারছি, আপনি সবাইকে নিয়ে চলে যান। আমি এখনই সবাইকে ছেড়ে দিচ্ছি। রনির ভাইয়ের কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ঈশান রাগের সামনে চেয়ারে কাছাড় দিয়ে ভেঙে বলল, আপনি এমন কলেজে এসে মাতবাড়ি করেন? আপনার এত বড় সাহস কিভাবে হয়? এখানে অন্যায় কাজে ভাইকে প্রশ্রয় দেন। আমি যদি আপনার একটা ব্যবস্থা না করছি, আমার নামও। ঈশানের কিছু বলার আগেই পা ধরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি কাজে সাহায্য করতে চাই নাই। আমার ছোট ভাই আমাকে ব্ল্যাকমেল করে আসতে বাধ্য করেছে। আমি যদি না আসতাম তাহলে ওই আত্মহত্যা করতো। ঈশান রেগে গিয়ে বলে, আত্মহত্যা করার খুব শক্ত, তাই না? আমি তোকে মৃত সাথ দিব। ওয়েট। ঈশান যেতে নিবে ঈশানের পা রনির ভাই শক্ত করে জড়িয়ে ধরে থাকে। রনিকে বলে, রনি, সারা জীবন হসপিটালে থাকতে না চাইলে দৌড়ে পালিয়ে যা। তাড়াতাড়ি এখান থেকে যা। আমি কোথাও যাব না। তুমি ওই পিচ্ছির বাচ্চাকে দেখে কেন ভয় পাচ্ছ? কে পিচ্ছি রে? এই আপনি পা ছাড়েন। আপনার ভাইকে আমি একটু পিচ্চিগিরি দেখাই। রনির ভাই বলে, তুই এখান থেকে যাবি? কিসের ভাব দেখাস তুই? হ্যাঁ, তুই জানোস ওই কে? ওই যদি একবার বসকে কিছু বলে, আমার চাকরি থাকবে না, আর তোকে জেলে দিতে 1 মিনিট সময় লাগবে না। আর ওই যদি তোকে মারে, সব প্রমাণ 1 নিমেষেই শেষ হয়ে যাবে। রনির ভাইয়ের কথা শুনে সবাই যেন ঈশানের দিকে তাকিয়ে আছে। রনি ভয়ে কাঁপতে লাগলো। রনি দৌড়ে পালিয়ে গেল। রনির ভাই বলে, স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন এমন ভুল করব না। আমার চোখের সামনে থেকে যান, আর আপনার ভাই আমার নজরে সব সময় থাকবে। ঈশানের কথা শুনে ভয়ে দৌড়ে চলে গেল। রাকিব, তুলি, ইভা, রাফি বাদে সবাই যেন ভূত দেখার মতো দেখছে। ঈশান ইভার কাছে গিয়ে দড়ি খুলে দিল। ইভা ঈশানকে বলল, আমি কি চোখে ভুল দেখছি? জানি না, ব্যথা পাইছো? ঈশান ইভার ঠোঁটের রক্তগুলো মুছে দিতে লাগলো। ইভা রাগ করে বলল, যা এখান থেকে কুত্তা। তুই এতক্ষণ কই ছিলি? আর একটু হইলে সবার সামনে। ইভা কথাগুলো বলে কান্না করতে লাগলো। ঈশান ইভাকে জড়িয়ে ধরে বলল, সরি, আমি ক্লাসে ছিলাম, আর আমি থাকতে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। আর ওই সবাই এভাবে কি দেখেন? এখান থেকে যাবেন। ঈশানের কথা শুনে সবাই চলে যেতে লাগলো। রাইসা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ঈশান আর ইভার দিকে। রাফি আর সবাই কাশি দিয়ে বলল, আমি তোর বড় ভাই, রোমান্স পরে কর। ঈশান সাথে সাথে ইভাকে ছেড়ে দিয়ে বলল, সরি ভাইয়া, ভুল সময় চলে এসেছি। তোমাকে এত মারছে, আর আমাকে একবার কাউকে দিয়ে ডাক দিতে পারলে না? ঈশান, তোমার এই কলেজে পড়া উচিত না। এখান থেকে চলো। ইভা, ঈশানের হাত ছাড়ো। কোন হাত ছাড়বো? ওর বিপদ আছে, এখানে থাকা নিরাপদ না। ঈশান সাথে সাথে ইভাকে ছেড়ে দিয়ে বলল। ঈশানের হাত ধরে রাফি নিয়ে যেতে লাগলো। ইভা ঈশান রাফির পিছন পিছন যেতে লাগলো। ঈশান রাফির বাইকে উঠলো। ইভা ঈশানদের পিছন পিছন যেতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে ঈশানের উপরে কেউ গুলি চালিয়ে দিল। ঈশান ছিটকে রাস্তায় পড়ে গেল। ইভা জোরে একটা চিৎকার দিলে রাফি পিছনে ঘুরে তাকালো। ইভা বাইক থামিয়ে ঈশানকে ধরলো। রাফি বাইক ঘুরিয়ে ঈশানের কাছে এসে ধরলো। ইভা চিৎকার করে কান্না করতে করতে বলল, ঈশান, চোখ খোলো। ঈশান, প্লিজ চোখ খোলো। ঈশান, প্লিজ চোখ খোল। ঈশান, ওঠেক না ভাই। রাফি ইভা
কান্না করতে লাগলো। ইভা বলে ওঠে, রাফি, ওকে নিয়ে হসপিটালে চলো প্লিজ। ইভা রাফি ঈশানকে কোলে তুলে বাইকের কাছে গেলে দেখে দুইটা বাইকের পাঞ্চার হয়ে গেছে চাকা। ইভা রাফি দুইজন গাড়ি থেকে সাহায্য যেতে চাইতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে কয়েকজন এসে রাফি ইভাকে সরিয়ে দিয়ে কালো গাড়িতে করে ঈশানকে নিয়ে চলে গেল। ঈশান ইভা দৌড়াতে লাগলো, গাড়িটা ধরতে পারলো না। ইভা দৌড়াতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গেল। 5 বছর পর। আর কতদিন এভাবে ঈশানের স্মৃতি নিয়ে বেঁচে থাকবি? তুই আমাদের একমাত্র সন্তান। আমরা এভাবে আর দেখতে পারছি না। যে মারা গেছে তার স্মৃতি কতদিন বেঁচে থাকা যায়? তোর সুন্দর একটা ভবিষ্যৎ আসে। আমি কাউকে ঈশানের জায়গা দিতে পারবো না। আমাকে কেন বারবার জোর করছো? যদি এমন করো তাহলে আমি কোথাও হারিয়ে যাব, আমাকে আর খুঁজে পাবে না। পারস তো একটাই কথা বল, খালি একটাই কথা, হারিয়ে যাবি। আমাদের কথা কি একবারও ভাববি না? এই বুড়ো বয়সে কি একটু শান্তিতে থাকতে দিবি না? আমাকে হসপিটালে যেতে হবে। ইভা কথাগুলো বলে চলে গেল। ইভা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। ইভা ঈশানের কথা ভাবতে লাগলো। চোখের কোণায় পানি আসলো, সাথে সাথে মুছে ফেললো। এদিকে আতিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলা দেখে ইভা গাড়ি থামিয়ে কাজ নামিয়ে বলল, আতিয়া, কি করছো এখানে? ওহ ভাবি, আপনার কাছে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো অনেকদিন পর তো। ভাবি, এটা আম্মু আপনার জন্য পাঠিয়েছে। গাড়িতে ওঠো। ভাবি, কলেজে যেতে হবে। উঠতে বলেছি, ওঠো, আমি নামিয়ে দিচ্ছি। ইভা ছেলেটাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়ল। ইভা আতিয়ার দিকে তাকিয়ে বলল, আতিয়া, ছেলেদের সাথে একটু কম মেশার চেষ্টা করো। ভাবি, আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? সন্দেহ না, তুমি কোথায় কি করো সব কিন্তু আমি জানি। আর তুমি আন্টির সাথে বেয়াদবি করো কেন? বেয়াদবি কি আমি ইচ্ছে করে করতে চাই? আম্মু সব কিছুতেই বেশি শাসন করে। আমি তো বড় হয়েছি, তাই না? এখন কি আমি নিজের ইচ্ছে মতো চলতে পারবো না নাকি? আতিয়া, তুমি এতটাই বড় হয়ে গেছো যে এটাও বুঝতে পারলে না আন্টি কেন তোমার সাথে এমন করে। দেখো, অলরেডি তোমার ভাইয়াকে সে হারিয়ে ফেলেছে। সে চায় না তোমার কিছু হোক। তুমি তার শেষ ভরসা। তোমার কিছু হইলে সে আরো ভেঙে পড়বে। আমি জানি, কিন্তু রাগ উঠে গেলে আমি কি করব? আর আমি আমার ভাইয়ার মৃত্যুর রহস্য বের করবই। আমার ভাইয়াকে যে মারছে আমি তাকে মেরে ফেলবো। চুপ করো, এসব মাথা থেকে বের করে দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। ও ভাবি, আব্বুর সাথে দেখা করতে যেতে হবে। আমি গতকাল রাতে দেখা করতে গেছিলাম। আব্বুকে কবে ছাড়ানো যাবে? আব্বুকে এভাবে দেখতে ভালো লাগে না। খুনের মামলা, আর আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি উনি বের হয়ে আসবে। দুজন কথা বলতে বলতে ইভা আতিয়াকে কলেজের সামনে নামিয়ে দিয়ে ইভা হসপিটালে চলে গেল। হঠাৎ করে হসপিটালে কয়েকজন দৌড়ে ভিতরে ঢুকলো। একটা লোককে কাঁধে নিয়ে একজন ডাক্তার ডাক্তার বলে ডাকতে লাগলো। ইভা দৌড়ে বাহিরে আসলে দেখতে পায় একজন মানুষের অবস্থা খুব খারাপ। ইভা নার্সকে ইশারা করলে নিয়ে গেল। ইভা চলে গেল। ইভা লোকটাকে চিকিৎসা দিতে লাগলো। বাইরে 3 জন লোক বসে আছে। ইভা বাইরে আসতেই একজন ইভার সামনে এসে বলল, ম্যাম, আমার ভাইয়ার কি অবস্থা? ইভা সামনের লোকটাকে দেখে চমকে গেল। ইভা লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। সবাই হতভম্ব হয়ে গেল। ঈশান, তুমি বেঁচে আছো? কি করছেনটা কি? ঈশান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঈশান বলে, এইসব লুচ্চা টাইপের ডক্টরকে রাখছে রে। এই আমার ভাইয়ার কি অবস্থা সেইটা বলেন। ঈশান, আমাকে তুমি চিনতে পারছো না নাকি? ঈশান, আমি তোমার স্ত্রী ইভা। এই কার কাছে নিয়ে আসলাম? এই ডক্টর তো পাগল। এই কেউ পাবনা পাঠাতো, মেজাজ গরম হয়ে যাচ্ছে। ইভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঈশান ভিতরে ঢুকে দেখে ওর ভাই ঠিক আছে। ঈশান বসে কানে কানে বলে, তোকে আমি এত সহজে মরতে দিব না। লোকটা বলতে লাগলো, আমাকে ছেড়ে দেন, আমি কিছু জানি না। তাহলে তোর ফ্যামিলির ব্যাপারে আমিও কিছু জানি না। ঈশান কথাটা বলে ফোন করতে যাবে, সাথে সাথে লোকটা ঠিকানা বলে দিলে ঈশান গুলি করে দিল। ইভার সাথে সবাই তাজ্জব হয়ে গেল। ইভা দৌড়ে এসে বলল, এইসব কি করলে? পাগল হয়ে গেছো? এই পাবনা পাঠিয়ে দাও এই পাগলকে। ঈশান ইভাকে সরিয়ে দিয়ে বের হয়ে গেল। ইভা দৌড়ে ঈশানের পিছন পিছন যেতে লাগলো। ঈশানের লোকজন ইভাকে আটকিয়ে রাখলো। ঈশানের লোক ইভাকে অজ্ঞান করে ওইখানে ফেলে চলে গেল। ঈশান ইভার দিকে তাকিয়ে থেকে অন্যদিকে তাকিয়ে থাকলো। ঈশান সোজা নিজের মিশনে চলে গেল। একজন বলে ওঠে, স্যার, আপনার সাথে আমার কথা ছিল। কি কথা? লোকটা বলে, সবার সামনে বলতে পারবো না। তাহলে পরে বলো। ঈশান সব ইনফরমেশন পাঠিয়ে দিয়ে নিজে চলে গেল। সবাই ঠিকানা অনুযায়ী ড্রাগ সাপ্লাই গাড়িদের সাথে মারামারি করতে লাগলো।
মারামারি করতে করতে একজনের হাতে গুলি লাগলে ঈশান সাথে সাথে তাকে ধরে যে গুলি করেছে তার মাথায় গুলি করে দিল। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যেতে লাগলো। ঈশান লোকটাকে গাড়িতে তুলে গুলি বের করে ঈশান বেঁধে দিল। ঈশান হোটেলে চলে গেল। হোটেলে গেলে ঈশানের পেছনে লোকটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলে ঈশান খাটের উপরে শুয়ে থেকে বলল। কি বলতে চাইলে বলো। লোকটা কাছে এসে বলে। স্যার ওই ডক্টর কিন্তু সত্যি আপনার স্ত্রী। কি বলো, মাথা খারাপ হয়ে গেছে? লোকটা ঈশানকে বলে। সত্যি বলছি স্যার, উনি আপনার স্ত্রী। আপনি তো সব ভুলে গেছেন। কলেজে আপনি ওনাকে বাঁচাতে গিয়ে সব কিছু ফাঁস হয়ে গেছিল, আর ওনার সামনে থেকে আপনাকে আমরা তুলে নিয়ে এসেছিলাম। এই দেখেন ছবিগুলো। ঈশান মুচকি হেসে বলে। দেখতে হবে না, তুমি যাও। লোকটা আর কিছু বলতে পারলো না। ঈশানের কথা মতো চলে গেল। ঈশান ঘাটে শুয়ে ফোনটা বের করে, বোতামের ভেতরে ক্যামেরাটা বের করে ল্যাপটপ থেকে এবার ফুটেজটুকু বারবার দেখতে লাগলো। ঈশানের ফোনে কল আসলে ঈশান কল রিসিভ করলো। ঈশানের বস বলল। গুড জব, তোমার কাজ তো শেষ হয়ে গেল। এখন তোমার ফ্যামিলির সাথে দেখা করার পালা। এখনো করব না, আমার মিশন শেষ হয় নাই। ঈশান বসের কথা বলা শেষ করে ওয়াশরুমে চলে গেল। ঈশান হোটেল থেকে বের হইলে ঈশানের পিছন পিছন বডিগার্ড যেতে লাগলো। ঈশানের রাগ হতে লাগলো। ঈশান গাড়ি থামিয়ে বলল। সমস্যা কি? সবাই চলে যান, যদি পিছনে দেখি গুলি মেরে দিব বলে দিলাম। ঈশানের কথা শুনে চলে গেল। ঈশান ওর হাতে এক পাশে চাকু নিয়ে কেটে ফেলল। ঈশান ওর হাতের এক পাশে চাকু দিয়ে কেটে ফেলল। তারপর হসপিটালে চলে গেল। ইভাকে খুঁজতে লাগলো। ইভার সাথে ঈশান রাহেলা বেগমকে দেখে লুকিয়ে পড়ল। ইভা রাহেলা বেগমকে বলছে। আন্টি বিশ্বাস করেন, ওইটা ঈশান ছিল। প্লিজ আমার কথা বিশ্বাস করেন। ইভা, পাগলামি করো না। তুমি ভালো করে জানো ঈশান মারা গেছে। ওর লাশ আমরা কবর দিয়েছি। তারপর কিভাবে বলতে পারো ও বেঁচে আছে? আন্টি ওই লাশটা এমনভাবে পুড়ে গেছিল দেখে বোঝাই যাচ্ছিল না ওইটা ঈশানের লাশ নাকি অন্য কারোর। ওর শার্ট প্যান্ট টুকরো দেখে তো বোঝা যাচ্ছিল। দেখো, তুমি ভুল দেখছো। এমন পাগলামি করো না। আর তোমার আম্মু তোমার বিয়ে ঠিক করেছে, আগামীকাল তারা আসবে। অসম্ভব, আমি বিয়ে করব না, আমি বাড়ি থেকে পালিয়ে যাব। ঈশান ওদের দুজনের কথা শুনতে লাগলো। ঈশান সুযোগ বুঝে ওইখান থেকে পালিয়ে গেল। এদিকে ইভাকে রাহেলা বেগম নিয়ে চলে গেল। ইভা যেতে না চাইলে রাহেলা বেগম জোর করে নিয়ে গেল। ইভা কান্না করতে লাগলো। রাহেলা বেগম ইভাকে বুঝাতে লাগলো। ইভা বলতে লাগলো। আন্টি আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি কেন বুঝছো না আন্টি? তুমি সবাইকে বলে দাও যে তোমার ছেলের বউ কে, কারোর সাথে বিয়ে দেবে না। ইভা, পাগলামি করিস না মা। দেখ মা, সারা জীবন একা থাকা কোনোভাবেই কোনো মেয়ের পক্ষে সম্ভব না। তোর পাশে একজনের অবশ্যই দরকার যে সারা জীবন তোর পাশে থাকবে। আর তোর আব্বু আম্মু তো বয়স হয়ে যাচ্ছে, ওনারা তোর টেনশনে শান্তিতে মরতেও পারবে না। তাদের আর কতদিন কষ্ট দিবি বল? আর আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে তো কেউ তোরে জোর করতো না, তাই না? আন্টি ওই বেঁচে আছে, আমি নিজের চোখে ওকে দেখেছি, কিন্তু ওই আমার সামনে একজনকে মেরে ফেললো। ঈশান এমন কাজ করতেই পারে না, ওর ব্যাপারে সবাই জানে। ওই সরম আর ভদ্র একটাই ছেলে, শান্ত ছেলে, কিভাবে এমন একটা কাজ করতে পারে? ওই যদি ওইরকম হইতো তাহলে ওর বড় আব্বুর কাছে এত অত্যাচারিত হতো বল? আন্টি তুমি জানো না, ঈশান সবার সামনে যেমন দেখাতো আসলে ওই তেমন ছিল না। সেদিন আসল ঘটনা তোমাকে বলি নাই, তুমি আমার কথাটা পুরো শোনো। ইভা কলেজের সবকিছু খুলে বলে। রাহেলা বেগম অবাক হয়ে বলে। কি বলছিস এসব? হ্যাঁ ঠিক বলছি, ঈশান নাকি এমন ক্ষমতাও আছে যেখানে নাকি ওই কাউকে খুন করলে তার প্রমাণ পাওয়া যায় না। রনির ভাই পর্যন্ত ঈশানের পা ধরে কান্নাকাটি করেছিল, রনির জীবন ভিক্ষা পর্যন্ত চাইছিল। রাফি নিশ্চয়ই কোনো কিছু জানে। আমার ছেলেটা কেন রাজনৈতিক দলের সাথে জড়িত গেছিল না তো? আমি তা জানি না, রাকিব তুলিও কোনো কিছু বলতে পারে না। ওরা সেদিন প্রথম ঈশানের এই রূপ দেখেছে, তারপর তো ঈশানকে হারিয়ে ফেললাম। একবারের জন্য বলতেও পারলাম না আমি ওকে কতটা ভালোবাসি। কথাটা বলে ইভা কান্না করতে লাগলো। রাহেলা বেগম ইভাকে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে ঈশান হোটেলে গিয়ে বসের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ঈশান ভাবতে লাগলো কি করবে। ভাবতে ভাবতে রাত হয়ে গেল। রাত 9টা বাজতে ঈশানের ফোনে কল আসলে ঈশান কলটা রিসিভ করে বলল। ঈশান, ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। আজকে বিয়ে, তুমি যেভাবে হোক চলে আসো। কি বলছো ভাইয়া, বিয়ে মানে আজকে? আঙ্কেল আন্টি জোর করে দিচ্ছে। ইভা অনেক কান্না করতেছে। বর কি এসেছে নাকি না? এখনো আসে নাই, রওনা দিয়েছে। আচ্ছা বাই।
ঈশান কল কেটে দিয়ে কি করবে ভেবে না পেয়ে হঠাৎ মাথায় আইডিয়া আসলো। ঈশান কয়েকজনকে কল দিয়ে মোড়ের সামনে পাঠিয়ে দিল। অপেক্ষা করতে ঈশানের ফোনে কল আসলে ঈশান বাইক নিয়ে চলে গেল। বরের গাড়ি থেকে বরকে নামিয়ে ঈশান সাইডে নিয়ে গিয়ে বলল, এই বিয়ে আপনি করতে পারবেন না। যাকে বিয়ে করছেন সেই আমার স্ত্রী। আমি একটা ঝামেলার কারণে তাদের সামনে যেতে পারছি না। লোকটাকে বোঝানোর পর লোকটা সাহায্য করতে রাজি হয়ে গেল। ঈশান বরের গাড়িতে উঠে চলে গেল। ঈশান মুখে রুমাল দিয়ে চলে গেল। ঈশানকে দেখে সবাই কানাঘুষা করতে লাগলো। ইভাকে নিয়ে আসতে শুরু করলো। ইভার দিকে চোখ লেগে বোঝা যাচ্ছে ইভা যেন পাথরের মূর্তি হয়ে গেছে। রাহেলা বেগম ইভাকে ঈশানের পাশে বসিয়ে দিল। আতিয়া ঈশানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা দুলাভাই, আপনাকে না কেমন যেন আমার ভাইয়ের মতো লাগছে। আচ্ছা, আপনার মুখ ঢেকে রাখছেন কেন? এই যুগে কে মুখ এভাবে রুমাল দিয়ে ঢাকে? ঈশান তো ঢোক গিলতে লাগলো। বরের বাবা মা বলে, তোমার দুলাভাই একটু বেশি লাজুক তো, তাই লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ছেলে মানুষও লজ্জা পায়। আতিয়া ঈশানের দিকে ভালোভাবে তাকাতে লাগলো। আতিয়া বারবার ঈশানের দিকে তাকালে ঈশান নিজের মুখ ভালো করে ঢাকতে লাগলো। রূপা বলে ওঠে, আরে দুলাভাই, এত লজ্জা পাইয়েন না, দেখি মুখটা। আরে ছাড়ো, ওনার লজ্জা লাগছে। হোদাই কেন ঝামেলা করছো? কাজী সাহেব, বিয়েটা তাহলে পড়িয়ে দেন। ইভা রাফির দিকে তাকিয়ে আছে। রাফি এবার চোখের পানিগুলো দেখে চোখ সরিয়ে নিল। কাজী বিয়ে পড়াতে লাগলো। ঈশান ভয়েস চেঞ্জ করে কবুল বলতে লাগলো। ইভাকে বলতে বললে ইভা কোনো কথা বলে না। ইভার আম্মু কাছে এসে কানে কিছু বলে। ইভা কবুল বলতে বাধ্য হইল। বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে ইভা দৌড়ে চলে গেল। ঈশান মুখে রুমাল সরিয়ে দিলে সবাই যেন থমকে গেল। রাহেলা বেগম আতিয়া দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রাহেলা বেগম বলে ওঠে, ঈশান, তুই বেঁচে আছোস? ঈশান, এতদিন কোথায় ছিলি? ঈশান, 5 বছর একটা বারো কি আমাদের কথা মনে পড়ে নাই? আম্মু শান্ত হন প্লিজ। আতিয়া পাগলি, কান্না বন্ধ করবি? তোর কান্না দেখে মনে হচ্ছে আমি মারা গেছি নাকি? কুত্তা বিড়াল, তুমি অনেক খারাপ। তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? কুত্তা, তুমি এতদিন কোথায় ছিলে? কুল বোন আমার, আর মারিস না তো। আমাকে কথা বলার সুযোগ তো দে। ঈশান এবার আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলে, সরি আঙ্কেল আন্টি, আমার জন্য আপনার মেয়েকে অনেক কষ্ট পেতে হইল। তুমি এমন কেন করলে? তুমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি কেন এমন করলে? তুমি জানো আমরা আমাদের মেয়েকে কতটা পেশা দিয়েছি, কতটা কষ্ট দিয়েছি। এই বিয়েটা ব্ল্যাকমেল করে দিতে হচ্ছে। এবার ঠিক বলেছিল, আমরা ওর কথা বিশ্বাস করি নাই। এবার আম্মু কান্না করতে লাগলো। ঈশান এবার হবু বর আসলে ঈশান ওদেরকে ধন্যবাদ দিয়ে দিল। ওরা সবাই বিদায় নিয়ে চলে গেলে ঈশান কিছু বলবে তার আগেই বডিগার্ড এসে রাফিকে দেখে বলে, স্যার, ওনাকে আমি চিনি। স্যার, উনি ওই সেই দিন ছিল। আপনি প্লিজ সবাইকে নিয়ে চলে যান। আমি কল দিলে আমাকে নিয়ে যাইয়েন। লোকটা ঈশানের কথা শুনে চলে গেল। ঈশান সবার দিকে তাকিয়ে কান ধরে বলল, সরি সরি সরি, প্লিজ সবাই ক্ষমা করে দেন। আমার পুরো কথাটা একটু ধৈর্য ধরেন। কি বলবে বলো? সেই দিন আমার উপরে RS গ্রুপের মালিক হামলা করেছিল, কারণ আমি তাদের অবৈধ সব কিছু ধরিয়ে দিয়েছিলাম। আমি গোয়েন্দা বিভাগের মানুষদের সাহায্য করতাম ক্লাস 8 থেকে। আমি বয়সে ছোট হইলেও আমার বুদ্ধির কারণে গোয়েন্দা বিভাগের এজেন্টকে আমি একবার বাঁচিয়েছিলাম। সেই সব ট্যালেন্ট দেখে আমাকে তার অনেক পছন্দ হয়, আর এই সব বিষয়ে আমার আগে থেকে অনেক আগ্রহ ছিল। আমি ওনাদের সাথে ট্যালিং করতাম। আমাকে ছোট ভেবে প্রথমে নিতে রাজি হয় নাই। আমার আগ্রহ দেখে তারা আমাকে নেয়। আমি পড়াশোনার পাশাপাশি ওইখানে গিয়ে ট্যালিং নিতাম। কি এত ছোট বয়সে এইসব কিভাবে যেতে পারলে তুমি? ছোট আম্মু, পুরোটাই বলতে দেন, তারপর বল। 10 থেকে 6 মাস ওইসব বাদ দিয়ে পড়াশোনা নিয়েছিলাম। 2 মাস ছুটি পেয়েছিলাম। ওই 2 মাসে 3টা কেস আমি সমাধান করতে সাহায্য করছি। তারপর সবাই আমার উপরে ইমপ্রেস হয়ে গেছিল, আর আমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, আর সবাই আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আর আমি যেভাবে থাকতাম, আমাকে ধরার মতো ক্ষমতা কারো ছিল না। সেই দিন সব সমস্যা হয়ে যায়। রাগের বশে নিজের পরিচয়টা উচ্ছেদ হয়ে যায়। ওই কলেজের একজন RS কোম্পানির মালিককে সব বলে দিলে আমার উপরে হামলা করে, আর আমাকে বাঁচাতে রাফি ইভাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে চলে যায়। আর আমার অবস্থা বেশি ভালো ছিল না। এখান থেকে যাওয়ার পর আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। মাথায় অনেক আঘাত পাওয়ার কারণে পাগল হয়েছিলাম। 2 বছর যখন ঠিক হইলাম, তখন বস ছাড়া কেউ জানতো না। সবাই জানে আমার স্মৃতিশক্তি নাই। 3 বছর আমার শত্রুদের আরও
কেস রহস্য বের করছি। এতদিন আমি দেশের বাইরে ছিলাম, 1 বছর আগে দেশে এসেছি। সব বুঝলাম। 1 বছর আগে দেশে আসলে তুমি আমাদের সাথে কেন দেখা করো নাই? আমি চাইলে দেখা করতে পারতাম না। আমার পিছনে সব সময় শত্রু লেগে আছে। আমার জন্য আমার ফ্যামিলির কোনো মানুষের ক্ষতি হবে এইটা কখনোই আমি মেনে নিতে পারবো না। আর এখন মোটামুটি আমার আর একটা মিশন আছে, সেইটা শেষ হইলে আমার কাজ আমি ছেড়ে দিব। ভাইয়া, তুমি যদি এত সাহসী হও তাহলে বড় আব্বু যে আমাদের ওপর অত্যাচার করতো, তাহলে তুমি কিছু বলতে না কেন? সব সময় মার খেতে। উনি আমাদের গুরুজন, আর সব ভাবতাম উনি যেমন হোক আমাদের তো খাওয়াচ্ছে পড়াচ্ছে। আর তোকে নিয়ে ভাব কোথায় যাব আমি? আমি একা হইলে কবে ওইখান থেকে বের হয়ে আসতাম। তোকে নিয়ে বিপদে আরও পড়তে চাই নাই, তাই আমি সব সহ্য করে গেছি। তোর নিরাপত্তার কারণে আমি সব মেনে নিয়েছি। আব্বু থেকে বড় আব্বু অনেক ভালো আছে। আব্বু অনেক ভালো ভাইয়া। আব্বু তোমার খুনের কারণ বড় আব্বুকে ভেবে বড় আব্বুকে খুন করে জেলে গেছে। আর আব্বু আমাদের অনেক ভালোবাসে। সেদিন ছাদ থেকে আব্বু আমাদের বাঁচিয়েছিল, আমাদের জায়গায় অন্য বস্তা রেখেছিল। সেই আমাদের অনেক ভালোবাসতো, বাট কখনোই প্রকাশ করতো না। আতিয়ার কথা শুনে ঈশান হতভম্ব হয়ে গেল। কি বলছিস এইসব? হ্যাঁ ঠিক বলছি, তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে। তোমার মৃত্যু সহ্য করতে না পেরে ঈশান একবার তোমার আব্বুর সাথে দেখা করো, সেই নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। হ্যাঁ ঈশান, তোমার আব্বুর সাথে দেখা করো। আমি আপাতত জেলে যেতে পারছি না। আচ্ছা চিন্তা করেন না, আমি আব্বুকে জেল থেকে বের করে নিয়ে আসবো। এবার কাছে গিয়ে দেখা করো। মেয়েটা আমার মনে হয় কান্না করতে করতে অবস্থা খারাপ। আচ্ছা কান্না করতে থাক, আজকে যত ইচ্ছে কান্না করুক। এরপর থেকে কখনোই চোখে পানি আসতে দিব না। আমাকে এখন যেতে হবে। আম্মু দোয়া করেন আমি যেন সুস্থভাবে ফিরতে পারি। তুমি কোথাও যাবে না, কোনো মিশন যাওয়া লাগবে না। আম্মু ভয় পাবেন না, কার মৃত্যু কোথায় হবে বলা যায় না। ঈশান ফোন বের করে উকিলকে কল দিয়ে কথা বলে নিল। কথা শেষ করে আতিয়ার কাছে নাম্বার দিয়ে বলল, এটা উকিলের নাম্বার, আমি আসতে সময় লাগবে। উকিল সাথে সব সত্যি খুলে বলিস, আর বাকিটা উকিল দেখে নিবে। আর ইভাকে বলার দরকার নাই। ইভাকে বলো বর লজ্জা পেয়ে 1 সপ্তাহের জন্য বাড়িতে গেছে। ঈশান কথাগুলো বলে বের হয়ে গেল। ঈশান সোজা গার্ডেনের ইনফরমেশন দিয়ে চলে গেল বাইক নিয়ে। মাঝ রাস্তায় গার্ডরা গাড়ির সামনে থামালে ঈশান উঠে পড়ল। ঈশান গাড়ির ভেতরে পোশাক পরিবর্তন করে ফেলল, রেডি হয়ে চলে গেল লোকেশন অনুযায়ী। ওখানে গিয়ে মারামারি চলতে লাগলো। ঈশানের পায়ে একটা গুলি লাগলে ঈশান সোজা লোকটার চোখে গুলি করে দিল রাগে। পুলিশ সবাইকে ধরে নিয়ে গেল। ঈশানের বডিগার্ড ঈশানকে নিয়ে চলে গেল। ঈশান নিজের পায়ের গুলি নিজেই বের করে ব্যান্ডেজ করে নিল। ঈশান সোজা এখান থেকে সিলেট চলে গেল। 1 সপ্তাহ পর ঈশান ঢাকায় চলে আসে। দরজার কলিং বেল বাজাতেই আতিয়া দরজা খুলে দিলে ঈশান বলল, কেমন আছোস পিচ্ছি? ভালো দুলা ভাই। ফালতু কি বলিস? ও আতিয়া হাসতে হাসতে বলে, নতুন জামাই ভেতরে আসেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনার বউ ছাড়া। মা তোর ভাবি কই গেছে? রুবেল দরজা লাগিয়ে রেখেছে, যখন শুনছে তুমি আসবে দরজা খুলছে না। হি হি হি, আমার পরিচয় তো দেশ নাই, তাই তো? তাই নাই। ঈশান ভিতরে ঢুকতেই ওর আব্বুকে দেখলে ওর আব্বু দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঈশানের পায়ে ধরতে যাবে, ঈশান সাথে সাথে বলে, আব্বু কি করছেন? এভাবে কান্না করবেন না প্লিজ। ঈশানের আব্বু কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দে বাপ। আমি বাবা হয়ে তোদের উপরে হওয়া অত্যাচার করা দেখেও চুপ ছিলাম। নেশা যেন আমার কাছে বড় হয়ে গেছিল। আব্বু অতীত ভেবে লাভ নাই, এসব বাদ দাও। নতুন করে জীবন শুরু করা ভালো। ঈশান সবার সাথে কথা বলতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে রাত 11টার দিকে ঈশান ইভার রুমের কাছে চলে গেল। ঈশান দরজায় নক করতে থাকলো। ইভা ভিতর থেকে চুপচাপ বসে আছে। ঈশান জোরে জোরে নক করলে ইভা বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে পিছনে ঘুরে হাঁটতে হাঁটতে বলে, দেখেন, আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। আমি শুনেছি আপনি অনেক সহজ সরল, বাট আমাকে ক্ষমা করবেন। আমি আপনার ভালো স্ত্রী হওয়ার মতো মেয়ে আমি না। আমার কাছে আসার চেষ্টা করলে আমি আপনাকে আকাশের তারা বানিয়ে দেব। বিছানার উপরে দেখছেন চাকুগুলো, সব একদম ঢুকিয়ে দেব। তাই শোনেন, আমাকে যত তাড়াতাড়ি পারেন ডিভোর্স দিয়ে চলে যান। ইভা কথাগুলো বলতে লাগলো। ঈশান মিটিমিটি করে হাসতে লাগলো। ঈশান আস্তে আস্তে দরজা লাগিয়ে দিলে ইভা ভয় পেয়ে গেল। সাথে সাথে চাকু হাতে নিয়ে তাকাতে ইভার হাত থেকে চাকু পড়ে গেল। ঈশান আস্তে আস্তে হেঁটে চাকুগুলো পা দিয়ে সরিয়ে দিয়ে
ইভার দুই কাঁধে হাত দিয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলল, বউ, আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না, চাকু দিয়ে না, আপনার ভালোবাসায় মরতে চাই। ইভা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুই এখানে কেন? যা এখান থেকে। আমার স্বামী কই? প্রথম স্বামী ও আমি, দ্বিতীয় স্বামীও আমি। আমি মানি না, বের হ আমার রুম থেকে। ঈশান ইভার কাছে গিয়ে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলে, বের হয়ে গেলে তোমাকে নিয়ে বের হয়ে যাব। ইভা কান্না করতে করতে বলে, কুত্তা বিড়াল, আমি কেন তোর সাথে বের হব? হ্যাঁ, আমি তো পাগল, আমার তো পাবনা যাওয়ার দরকার, তোর সাথে কেন যাব? ঈশান ইভাকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমি নিজেও তো পাগল, তাই দুইজন মিলে পাবনা যাব। জান, সরি, আসলে ওইখানে মানুষ ছিল, তোমাকে আমি সব খুলে বলি, তাহলে বুঝতে পারবে। ঈশান প্রথম থেকে সবকিছু খুলে বলল। ইভা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কখনোই আমাকে ছেড়ে যাবে না। আমি আর তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর যাব না কোথাও, আমি জব ছেড়ে দিয়েছি। ইভা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলে ঈশান ইভাকে খাটে শুয়ে দিয়ে বলল, বিয়ে করে আর কত সিঙ্গেল জীবন কাটানো যায়, একটু সিঙ্গেল লিস্ট থেকে নাম কেটে দেই। ঈশানের কথা শুনে ইভা লজ্জা পেয়ে গেল। ঈশান এবার লজ্জা পাওয়া দেখে ইভার উপরে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস সমাপ্ত।